নমস্কার সবাইকে। আজ অনেকদিন পর আবার দ্য রেফারেন্সের পেজ থেকে আমরা লাইভে এসেছি। আজকে আমাদের যে অতিথি, তিনি আমাদের খুব পরিচিত এবং এছাড়াও সাহিত্যমূলক ওনার খুব নামডাক আছেন এবং সাহিত্য নিয়ে তিনি সবসময় থাকেন, সাহিত্যের প্রত্যেকটা অংশ থেকে, তাই কবিতা হোক, পদ্য হোক, নাটক, সবকিছুতে। এছাড়া উনি সিনেমার সাথেও জড়িত আছেন। সবকিছু মিলিয়ে মানে একজন মানুষের মধ্যে সবকিছু পাওয়া যাবে, সেরকম একজন আমাদের দয়াময় দা। তো আমাদের দয়াময় দাকে, দয়াময় পুরো নাম দয়াময় মাহান্তি। ওনার বাড়ি আমাদের বাড়ির একই জেলাতে। তো আজকে উনি আমাদের বিশেষ অতিথি। ওনার সাথে আজকে শিল্পের যে সিনেমা এবং কবিতা, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দয়াময় দা, নমস্কার। কেমন নমস্কার। আছেন? কেমন আছেন? চলে যাচ্ছে মোটামুটি। কারণ চারিদিকে আবহাওয়া তো ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন। দ্য রে ফিল্মস এর সমস্ত যারা অনলাইন দর্শক আছেন তাদের সকলকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমাকে তাদের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে। এই জন্য ধন্যবাদ তাদের প্রত্যেককে, এবং যারা দর্শক আছেন তাদের সকলকে। শীত প্রচুর পড়েছে, এর সাথে সাথে বাকি উৎসব সব বেশি। সেইভাবে ধীরে ধীরে মানে লিটল ম্যাগাজিন, বইমেলা সবকিছু হচ্ছে। এছাড়া মানে এটা যেমন সাহিত্যের অংশ, সেইভাবে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। সিনেমার আবার যে অবস্থা আছে সেই হিসাবে, করোনা হিসাবে সবকিছু আবার বন্ধ হচ্ছে, সবকিছু দেখতে। তো এই পরিস্থিতি যে হচ্ছে, এই পরিস্থিতিতে এখন আমি একটাই কোশ্চেন, কেমন আছেন? এটা একটু মানে প্রথম প্রশ্ন। এটা এটা একটা সত্য কথা যে করোনা যে কারণেই ছড়াক, তা আমাদের যে সামাজিক সাংস্কৃতিক জীবনকে বিপর্যস্ত যেমন করেছে, তেমনি যে সারস্বত জীবন তাকেও বিপর্যস্ত করছে একদিক থেকে। কারণ বই লিখলেই তো শুধু হয় না, সেই বইটার বিপণনের প্রয়োজন আছে, পাঠকের কাছে পৌঁছানোর প্রয়োজন আছে। আর সত্য কথা বলতে গেলে বাংলা কবিতার বা বাংলা সাহিত্যের অনলাইনে যে ব্যবসা, তার ভবিষ্যৎ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ফলত সোজাসুজি যে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মেলাগুলো খুব জরুরি ছিল, এবং এই মেলাগুলোতে একটা বিপণনের সম্ভাবনা তৈরি হয়, পাঠক সরাসরি এসে বই কিনতে পারেন। তো সেই সম্ভাবনাটা থেকে আমাদের এখন বঞ্চিত হতে হচ্ছে, সেটা তো খারাপ লাগছেই। এবং তাছাড়াও শুধু বিপণনে তো নয়, মেলা আমাদের কে একটা পারস্পরিক যে হৃদয়ের আদান প্রদানের সুযোগ করে দেয়। যারা আমরা সাহিত্য ভালোবাসি, সাহিত্য নিয়ে থাকতে ভালোবাসি, প্রায় তো নিঃসঙ্গ জীবন যাপন করি, নিজস্ব যে টেরিটোরিয়াল আমাদের নিজের যে পারিপার্শ্বিক যে সামাজিক জীবনে আমরা প্রায় নিঃসঙ্গ, সেখানে সমমনস্ক মানুষদের সাথে যে একটা মেশার মেলার সুযোগ হয় মেলাতে গিয়ে, সেই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছে। ফলত একটা খারাপ লাগা আছেই, কিন্তু আশা করবো যে শীঘ্রই সময়টা আমরা পেরিয়ে পেরিয়ে যাব, অতিক্রম করতে পারবো। এরপর আসছি ব্যক্তিগত জীবনে। আপনি সবকিছুই মানে আপনার কবিতা পড়েছি, উপন্যাস একটা এখন শেষ করেছেন, কিশোর উপন্যাস। আপনার নাটকও লিখেছেন, সিনেমাও হয়েছে, শর্ট ফিল্ম। তো এই সব কবে থেকে শুরু হয়েছে আপনার জীবনে? মানে কখন বুঝলেন যে হ্যাঁ, আমাকে লেখালেখি চালিয়ে যেতে হবে? মোটামুটি যারা অল্প আমাকে চেনেন তারা সকলেই জানেন যে একটা সময় আমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। প্রায় কিশোরকালটা পুরোটাই ক্রিকেট খেলেছি, এবং এক সময় কলকাতা খেলতে গিয়েছিলাম। তো সেই সময় আমার ভিতরে যে কবিত্ব বোধ আছে বা আমি কবিতা লিখবো কখনো, এরকম ভাবনা যে খুব একটা এসেছিল তা নয়, কিন্তু আমি কল্পনাপ্রবণ মানুষ ছিলাম, এটা বুঝতে পারতাম যে আমার হাঁটা চলা সবকিছুর মধ্যে একটা আচ্ছন্নতা থাকতো তখন থেকেই। কিন্তু সেটা যে কবিতার জন্য, সেটা বুঝতে পারিনি। তো একটা সময়ের পরে হয় যে আমি যখন খেলতে যাচ্ছি কলকাতা, তার কিছু আগে থেকেই জীবনে যে প্রত্যেক মানুষের জীবনে একটা প্রেমের ব্যাপার আসে, সেই প্রেমটা আসে। তো প্রেম থেকেই প্রেমের কবিতা লেখার একটা সূচনা হয়। সেটা কখন হবে, সেটা 16-17 বছর বয়সে, 2000 সালের আগে, যখন মাধ্যমিক দিই 2000-এ। কিন্তু সেটা যে আমি সে কবিতা নিয়ে থাকবো বা কবিতাটা আমার এক সময় হোল টাইম আর একজন হব কবির কবি হিসেবে, সেটা সেরকম কোনো ব্যাপার ছিল না। তারপরে যখন খেলতে গেলাম, সেখানে গিয়ে খেলার যে স্বপ্ন ছিল ভারতীয় দলে হয়ে খেলবো, সেই স্বপ্নটা ব্যর্থ হলো। আমি সেই জায়গায় বিভিন্ন কারণে, নানা কারণে সেই স্বপ্ন এগিয়ে নিয়ে যেতে পারিনি। তো যখন আমি ফিরে আসছি, তখন আমার আমি কবিতাকে নিয়েই বাঁচলাম। আর বুঝতে পারলাম যে যদি আলাদা কিছু হতে হয়, সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স, তাহলে আমার কাছে আর বাকি রয় কবিতা। এই এবং সব থেকে বড় কথা যে যে আর্থিক পরিস্থিতিতে বা যে অর্থনৈতিক পরিবারে আমার জন্ম হয়, সেখান থেকে ক্রিকেট
খেলাটাকে টেনে নিয়ে যাওয়া খুবই কষ্টকর ছিল, কিন্তু কবিতার জন্য তো তাও প্রয়োজন না, একটা কলম আর একটা খাতা হলেই যথেষ্ট। ফলত মনে হলো যে এই কবিতা নিয়ে থাকলেই হয়তো নিজস্ব একটা আইডেন্টিটি, আলাদা ধরনের আইডেন্টিটি আমি তৈরি করতে পারবো। তখন থেকেই কবিতা নিয়েই আছি। আমাদের সাথে আর একজন আমাদের পরিচিত আহ, সৌরভ নিয়োগী, উনিও যুক্ত হতে চাইছেন। তো আমি চাইছি সৌরভ নিয়োগী আসুক, তারও কিছু প্রশ্ন আছে আপনার কাছে, আমারও কিছু প্রশ্ন আছে। এইভাবেই তারপর সরাসরি ভাবে সৌরভ সিনেমার সাথে যুক্ত আছে। তো ও সিনেমার সাথে আমি যতটা সময় চেষ্টা করবো সাহিত্য দুটোকে কিভাবে দুটোকে মানে কানেকশন করা যায়, চেষ্টা করা যায়। তো সৌরভ আমাদের সাথে আছে। সবাই দাদা ফিল্ম গ্রুপের মানে কর্ণধার বলতে গেলে, এবং সবাই চেনে, মোটামুটি সবাই চেনে, এবং নতুন করে পরিচয় দিতে হবে না। তো সৌরভ। সৌরভ দা। হ্যাঁ, নমস্কার প্রত্যেককে। আর আজকে আমাদের সাথে দময়দা আছে আমাদের। মানে এটা আমরা অনেককেই এইভাবে সাক্ষাৎকার নিয়েছি আগে। তো আজকে দময়দাকে আমি খুব পার্সোনাল ভাবে খুব ভালোভাবে চিনি, অনেক কথা হয়, সেজন্য আমরা তুমি দিয়েই বলছি দময়দাকে। আর দময়দার কবিতাও পড়েছি। আর প্রথম দময়দার সাথে পরিচয় হয় আমার কিভাবে সেটা আমি বলে দিচ্ছি। ওই একটা সিনেমা হয়েছিল মানবাজারে, যেটা সুমিত দা ডিরেক্ট করেছিল, আর দময়দার লেখা ওটা স্ক্রিপ্ট ছিল। তো সেটা গিয়ে আমি যখন এডিট করতে যাই, তখন আমার ওই কাজের সূত্রে আমার দয়ামেদা এবং সুমিতা দুজনের সাথে পরিচয় হয়। আর অসম্ভব প্রথম কাজ হিসেবে আমার স্ক্রিপ্ট সহ পুরো ছবিটা খুব ভালো লেগেছিল। সেভাবে পরিচয় চলতে চলতে দয়ামেদাকে আরো বেশি জেনেছি। আর দয়ামেদার অনেক, আমাদের এখানে নাটক হয়েছিল একবার দয়ামেদার একটা স্ক্রিপ্টে, তখন নাম শুনেছিলাম শুধু, তারপরে সাক্ষাৎ হলো পরে। তো যাই হোক, ইয়েটা চলুক। আমি প্রয়োজন আমি প্রশ্ন করব এখন। দীপ যা যা প্রশ্ন করতে চাইছে করুক, আর আমার কিছু সিনেমার দৃষ্টিভঙ্গি থেকে বা সাহিত্য আর সিনেমা তো খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত আমার মনে হয়। কারণ পৃথিবীর যে বিখ্যাত ছবিগুলো তৈরি হয়েছে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, বা আমেরিকান ছবি বা যে কোনো রাশিয়ান ছবি, আমি দেখেছি যে ক্লাসিক সিনেমাগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু সাহিত্যের উপর মানে চিত্রায়িত করা, বিখ্যাত বিখ্যাত বইয়ের উপর সিনেমা হয়েছে। তো সেখানে বিভিন্ন ক্ষেত্রে ওই সাহিত্যকে সিনেমা করতে গিয়ে কোনো কোনো জায়গায় ওই হয়তো সাহিত্য যিনি সাহিত্যিক, যার কবিতা বা যার কবিতা না, যার গল্প বা উপন্যাস থেকে সিনেমা করা হয়েছে, তিনি হয়তো দুঃখ পেয়েছেন, বিভিন্ন সংযোজন বা বর্জন বা তার কিছু পরিবর্তন করতে হয়েছে সেই বিষয়ে। মানে সাহিত্য বা কবিতা আর সিনেমা যে কতটা একে অপরের উপর নির্ভরশীল এবং জড়িত, সেটা আমরা খুব ভালোভাবে জানি। সেই বিষয়ে আমি আমার সিনেমার দৃষ্টিভঙ্গি থেকে কয়েকটা প্রশ্ন আমি দামেদাকে করবো। এখন দীপ করুক, আমি তো আছি। আজকে আমাদের আলোচনা তাহলে এটা বলা যেতেই পারে যে শিল্পে উত্তরণ, প্রসঙ্গ, সিনেমা ও কবিতা, এই দুটো নিয়েই কথা হবে। তো যখন সিনেমার কথা হচ্ছে, কবিতার কথা হচ্ছে, তাহলে প্রথম প্রশ্নটা এটাই থাকবে, উৎকর্ষ ছবি ও কবিতা বলতে আমরা কি বুঝবো? হুম। প্রশ্নটা হচ্ছে যে সিনেমা এবং কবিতায় উৎকর্ষতার দিকটা। এখন এই উৎকর্ষতার বিষয়টা তো ব্যক্তি বিশেষ অনেক সময় হয় যে আমরা উৎকর্ষতার সংজ্ঞা কি করব। উৎকর্ষতার সংজ্ঞা দেখতে গেলে যে মানুষ দর্শক বা যে মানুষ পাঠক, তার নিজস্ব অভিজ্ঞতা, বোধ, মেধা দিয়ে তিনি একটা জিনিসকে উৎকর্ষ বলে বিবেচনা করেন। ফলত শিল্পের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু আহ, সামগ্রিক বা সামষ্টিক নয়। শিল্পের গ্রহণযোগ্যতা সম্পূর্ণরূপে ব্যক্তি। ধরুন আমি ব্যক্তি দয়াময় মাহান্তি, তিনি একজন কবিতার পাঠক বা তিনি একটি সিনেমার দর্শক। ব্যক্তি দয়াময় মাহান্তির যে পড়াশোনা, তার যে বোধ, তার যে অভিজ্ঞতা, সৌন্দর্য চেতনা, এগুলো দিয়ে ব্যক্তি দয়াময় মাহান্তি একটি সিনেমাকে উৎকর্ষ কি উৎকর্ষ নয় বলবেন, বা একটি কবিতাকে উৎকর্ষ কবিতা কি কবিতা নয় বলবেন। কিন্তু তারপরেও তো একটি সিনেমার বা একটি কবিতার কালোত্তীর্ণ হওয়ার ব্যাপার থাকে, বা সময়ের চিহ্নকে ধরার ব্যাপার থাকে। এই দিকগুলো নিয়ে এবং তার সূক্ষ্ম বিষয়কে প্রকাশ করার যে দিকগুলো থাকে, সেই দিকগুলোকে নিয়ে আমরা ভাববো যে উৎকর্ষতা কি। এখন উৎকর্ষতা বলতে আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। যে সিনেমা হোক বা কবিতা, তার প্রথম একটি বৈশিষ্ট্য হওয়া উচিত উৎকর্ষ সিনেমার বা উৎকর্ষ কবিতার সময়ের চিহ্নকে ধারণ করা। সময়ের চিহ্নকে ধারণ করা বলতে কিন্তু যে সাংবাদিকের মতো করে নয়, যে একজন সাংবাদিক একটা সময়কে, একটা ঘটনাকে বর্ণনা করলেন
সময়ের কথা লিখলেন, সেরকম না। এক একটা সময়ের একটা চিহ্ন থাকে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী যে শ্রেষ্ঠ সিনেমাগুলো হয়েছে বা তারপরে যে লেখাগুলো বেরিয়ে এসছে, সেগুলোতে সেই সমকালের আর্থিক, সাংস্কৃতিক, সামাজিক যে কতগুলো চিহ্ন আছে, কোর্স আছে, সেই কোর্সটাকে সেই সিনেমাগুলোতে, সেই কবিতাগুলোর মধ্যে দিয়ে আমরা খুঁজে পাই। এবং এই সময়ের চিহ্নকে ধারণ করেও সেই সিনেমা বা সেই কবিতা চিরকালের হতে পারে। একধারে তাকে সময়ের চিহ্নটা ধারণ করতে হবে এবং তার সাথে তাকে চিরকালেরও হতে হবে। এইটা একটা শিল্পের বা উৎকর্ষ সিনেমা বা কবিতার একটা দিক, একটা বৈশিষ্ট্য। তাছাড়াও কি হয়, সিনেমার তো আমরা গল্প করি মাঝে মাঝে সৌরভের সাথে যে সিনেমা একটা টোটাল, মানে একটা পারফর্মিং জিনিস, তো মানে অনেককে নিয়ে হয়, একটা গ্রুপ আর্ট। তো সেখানে এক, যেমন যে টেকনোলজিক্যাল যে ডিভাইস গুলো ব্যবহার করা হয়, তার ক্যামেরার যে শট নেওয়া হয়, সেক্ষেত্রেও তার আধুনিকতা আনতে হয়, বিষয়ের আধুনিকতা আনতে হয়। তাছাড়া উম বলবার যে স্টাইল, উপস্থাপনা করার যে স্টাইল, তার মধ্যে নতুনত্ব আনতে হয়। মুদ্রা কথাটা হচ্ছে যে উৎকর্ষ জিনিসের মধ্যে নতুনত্ব থাকবে, মানে সামথিং ডিফারেন্ট হবে অন্য অন্য কিছুর থেকে। এবং এখন এই নতুনত্বটা, মানে আমি যে নতুনটাকে চাইছি, সেই নতুনটা পূর্বের পূর্বের কোন কবিতা বা কোন সিনেমার থেকে নতুন হবে, সেটা তো ভাবার বিষয় আছে। অনেকেই ধরুন, প্রচুর মানুষ কবিতা লেখেন, প্রচুর মানুষ সিনেমা বানায়, কিন্তু মূল স্রোতটাকে ধরতে অনেকের সমস্যা হয় যে আমার পূর্বজ বা আমার অগ্রজ কে হবেন, কাকে আমি আমার অগ্রজ ধরবো। তো ধরুন, আমি কবিতা দিয়ে বলছি যে কোনো একজন কবি মনে করলেন যে জয় গোস্বামী হচ্ছে আমার আগের প্রতিনিধি স্থানীয় কবি, এবং তিনি যে কবিতা যে জায়গা থেকে লিখছেন আমাকে সেখান থেকে জাম্প মারতে হবে। তেমনি একজন সিনেমা যিনি ডিরেক্ট করছেন, তিনি হয়তো ভাবছেন যে আমাদের বাংলা সিনেমা যে বুদ্ধদেব দাশগুপ্ত আমার আগের একজন অগ্রজ সিনেমার চলচ্চিত্রকার, তিনি যে ডিসকোর্স দিয়েছেন তার থেকে আমাকে জাম্প মারতে হবে। এই বোধটা আমরা নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা পড়াশোনা থেকে তৈরি করি। আবার একইভাবে কেউ হয়তো ভাববে হরনাথ চক্রবর্তী আমার মাইলস্টোন, আমি সেখান থেকে জাম্প দেবো। কেউ ভাবতে পারে শ্রীজাত আমার মাইলস্টোন, আমি সেখান থেকে আমার নতুন কবিতাটাকে ধারণ করব। তাহলে তাহলে শেষ আমরা একজন উৎকর্ষ কবিতা বলতেও তো আলাদা 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 মানদণ্ড তৈরি হচ্ছে। তাহলে আমরা কি করব? তখন আমাদের ভাবতে হয় যে তুলনামূলক ভাবে যে সময়ের চিহ্নকে ধরেও কার কবিতা কত বেশি সূক্ষ্ম ধারণা, কত বেশি সৌন্দর্য চেতনা, আঙ্গিক কতটা নতুনত্ব আঙ্গিকের মধ্যে আনতে পারছেন, এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হয়। তো কিন্তু মূল যে কথাটা, উৎকর্ষ বলতে নতুন, এই নতুনটাকে একজন স্রষ্টা, সে সিনেমাকার হোক বা কবি হোক, কিভাবে দেখছেন, কি নতুন দিতে পারছেন এবং কিভাবে দিতে পারছেন, সেটা দিয়ে উৎকর্ষ কবিতা বা সিনেমা আমরা নির্বাচন করি। আচ্ছা, আহ, আমি তার আমার মাঝে আমার একটা কথা বলি, এটা একটু আড্ডার মতোই হবে। মানে আমরা চাইলে মানে বিপরীত লজিক দিতে পারি। আমি দীপ, তো আমি বলছি ধরে নাও, তুমি বলে যে সময়ের চিহ্নকে ধারণ করতে হবে। এবার আমি যদি বলি ধরে নাও কোনো পিরিয়ড ফিল্ম, যেটা আজ থেকে, যে ছবিটার সমস্ত আর্থিক বা সামাজিক যে কাঠামোটা পুরোটাই হচ্ছে আজ থেকে 70 বছর আগের। 70 বছর কেন, হুম হুম ধরে ধরে নি 200 বছর আগে। আমি সিপাহী হুম বিদ্রোহ সিনেমা বলছি। হুম 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 তাহলে হুম। সেইটা তো উৎকর্ষতার প্রথম শর্তটাকে ভঙ্গ করছে, না 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 বা না না সেটাকে না আমি ধরবো না, না। যে তাহলে না কর না, আমি বলছি ব্যাপারটা। মনে করা যাক আমরা আচ্ছা। সিপাহী বিদ্রোহের সমকালীন একটা একটা সময়কে, পিরিয়ডটাকে ধরছি। যখন এই পিরিয়ডটাকে আমরা ধরবো হুম আজকের প্রেক্ষিতে, আজকের প্রেক্ষিতে কিন্তু আমি বিচারটা, মানে সিপাহী বিদ্রোহকে দেখবো কিন্তু 2020-র যে ধারণাগুলো আমার কাছে আছে, যে ইতিহাস চেতনা আছে, যে রাজনৈতিক চেতনা আজকে আছে, আমি তার প্রেক্ষিতে দেখবো। যদি দৃষ্টিভঙ্গিটা 2022-এর হয় এবং সেইটা দিয়ে সিপাহী বিদ্রোহকে আমি দেখতে পারি সিনেমায় বা কবিতায়, তখন সিপাহী বিদ্রোহ কিন্তু সেই সময়ের হয়েও কিন্তু সে আধুনিক হয়। মানে আমার এই সময় থেকে দেখা, আমি যদি ধরো আমি 1980 সালে দাঁড়িয়ে সিপাহী বিদ্রোহকে দেখছি, 2020 সালে দাঁড়িয়ে সিপাহী বিদ্রোহকে দেখছি, 3022 সালে দেখছি, তিনটে দেখা আলাদা আলাদা হবে। আর যদি না হয় তাহলে ওটা কিন্তু মানে সেই সিনেমার সময়ের চিহ্ন ধরতে পারবে না। মানে আমি কোন জায়গায় মানে দাঁড়িয়ে আছি এবং হ্যাঁ, বলো বলো। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে সময়ের পিরিয়ডে দাঁড়িয়ে আছি, সেই সময়ের পিরিয়ডে নিজস্ব কিছু বোধ থাকে, রাজনৈতিক চেতনার, সামাজিক চেতনার কিন্তু একটা ক্রম প্রগতিশীল যে বিবর্তন, সেই কনসেপ্টটা আমাদের মধ্যে থাকে এবং সেখান থেকে আমরা ইতিহাসটাকে দেখি।
ফলত ইতিহাসের আচ্ছা। নির্দিষ্ট পিরিয়ডকে যে আমরা দেখি সেটা কিন্তু বদলে যায়। এইটা হুম তোমার সিনেমার মধ্যে থাকতে হবে। মানে আমি 2022-এ দাঁড়িয়ে যে দেখছিলাম সিপিআই বিদ্রোহকে, সেটা বোঝা যাবে সিনেমাটা দেখলে। হুম। কোন সালে বা দাঁড়িয়ে আমি সিনেমাটা করছিলাম সেটা বোঝা যাবে, সেইটা মানে চিহ্ন। ধরা বা তার একটা তার একটা প্রভাব বর্তমানে হয়তো থাকবে। যেমন আমি বলি যে কিছুদিন আগে একটা সিনেমা তৈরি হয়েছিল, খুব বিখ্যাত ছবি, মানে অনেক পুরস্কার পেয়েছে, জোজো র্যাবিট। হুম। জোজো র্যাবিটস হচ্ছে একটা বাচ্চা ছেলে যে নাৎসি যে পার্টি আছে মানে হিটলারের, সেই হিটলারের খুবই অন্ধ ভক্ত একজন। মানে সে নিজেকে হিটলারকে নিজের রোল মডেল মনে করে, একটা বাচ্চা ছেলে। এবার সেইটাকে দেখাচ্ছে যে সে খুবই অন্ধভাবে তার ভক্ত, কিন্তু সেটা পুরস্কৃত হলো ছবিটা এই জন্য যে আমরা দেখলাম এখন কথাটা রাজনৈতিক হলো, রাজনীতির জন্য তো আমরা কিছু বাদ দিয়ে বলতে পারি না। ব্যাপারটা হচ্ছে যে গোটা রাইট উইং যে আইডিওলজি, যেটাকে বলে ন্যাশনালিজমের একটু বাড়াবাড়ি বলা যায়, যেটা ন্যাশনালিজমটাকে এত বড় করে পূজা করে দেখা হচ্ছে। শুধু আমাদের দেশে না, এটা পুরো পৃথিবী জুড়ে একটা মানে দেখা যাচ্ছিল গত ধরে নাও আজ গত 10 বছর ধরে। তো সেইটার মানে অনেক ক্রিটিসাইজ হয়েছিল এই উদ্দেশ্যেই, হয়তো ট্রাম্প যে আমেরিকার যেসব সেই দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু সিনেমাটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক হয়ে গেছিল, যদিও সেটা হিটলারের গল্প। এটা এটা তো আর সেই ঘটনা যে জন্যই সিনেমাটা যখন এতগুলো ছবি পেয়েছে। হিটলারের হিটলারের যে এটাই। কার্যকলাপ এবং তার যে আদর্শ, তুমি ধরো আজকে 2022-এ দাঁড়িয়ে যখন আমরা সেই হিটলারের আদর্শকে দেখবো, তখন আজকের যে রাজনীতির সঙ্গে সেটা কম্পেক্ট হয়ে যাবে আর কি। মানে সেভাবে যদি করা হয়, যে এইটাই নাটকগুলো করা এক্স্যাক্টলি হচ্ছে, এটাই। এইটা আমায় রাখতে হবে। তাহলে তো সেটা আধুনিক, মানে আমার এই সময়ের চিহ্ন দিয়ে আমি ইতিহাসকে দেখছি। এক্স্যাক্টলি। বুঝলাম। এরপর আচ্ছা, এবার দীপ হয়তো কিছু প্রশ্ন করবে। এই বিষয়ে আমি প্রশ্ন করবো না, কারণ দুজনেই এই ব্যাপারে, সৌরভ যেমন সিনেমা নিয়ে মানে ওর যেরকম নলেজ এসছে সিনেমা হিসাবে, সেরকম দেখা তার কবিতা সাহিত্য নিয়ে, তো আমার এখানে আর নতুন কোনো প্রশ্ন আসেনি, কারণ এখানে পক্ষ বিপক্ষ দুটোই মোটামুটি একটা ইয়ে চলে এসছে। আর দয়াবাদে একটাকে আমি সাপোর্ট করি যে, যেমন যেটা বলেছে কোন বছর তৈরি হয়েছে সিনেমাটা, এই পয়েন্টটা তবু ভ্যালিড। কারণ মানে এই ক্ষেত্রে হয়তো কোন বছর সিনেমাটা তৈরি হয়েছে সেক্ষেত্রে অনেক টাইমে অনেক সময় যে, যেমন হিটলার যেটা আছে 1940 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলার সেই সময়ই 1940-এ আমাদের সিনেমা এসেছিল, কিন্তু তখন কারোর দাঁড়িয়ে ক্ষমতা ছিল না যে হিটলারের বিরুদ্ধে কোনো সিনেমা তৈরি করার। সেটা ধীরে ধীরে যখন হিটলারের ক্ষয় হয়েছে তারপরে সিনেমাটা হয়েছে যে হ্যাঁ এর বিরুদ্ধে বলা যেতে পারে। সেম জিনিস প্রত্যেকটি ক্ষেত্রেই হয়েছে যে সময়টা অনেকটা মেটার করে যে আমি কোন সময় করছি। চার্লি চ্যাপলিন যখন হিটলারের রোল প্লে করতো তখন সেই হিসাবেই সবকিছু দেখানো হতো। তো এইরকম সবকিছু তো যাই হোক, দুজনের বক্তব্যই। তো এই ক্ষেত্রে আমার এরপর প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে একজন কবির ভূমিকা কি, একজন সিনেমার ডাইরেক্টর যে মানে ডাইরেক্ট করছেন তার ভূমিকা কি, এই যে উৎকর্ষটা বজায় রাখার জন্য? মানে একজন কবি বা একজন সিনেমা ডিরেক্টর কিভাবে তার কবিতাকে বা তার সিনেমাকে উৎকর্ষতার দিকে হ্যাঁ, নিয়ে যাবে, এটাই প্রশ্ন হ্যাঁ, তো। সেটাই হ্যাঁ, প্রশ্ন। এটা হচ্ছে যে প্রস্তুতির ব্যাপারটা, যে একজন কবি কবিতা লেখার জন্য একটা প্রস্তুতি দরকার হয়। আমাদের একটা সাধারণ ধারণা অনেকের মধ্যে থাকে যে কবি মানে সে স্বভাব কবি হবে, এবং তার ভিতর থেকে যে স্পন্টিনিটি, যে মানে স্বতঃস্ফূর্ত ভাবে কবিতা বেরিয়ে আসবে, যেটা বেরিয়ে আসবে সেটাই সে লিখবে। এইটা একটা আংশিক বা খণ্ড ধারণা। মানে একজন কবির ভিতরে যে স্বতঃস্ফূর্ত আবেগ থাকে, ইমোশন থাকে, সংবেদনশীলতা থাকে, এগুলো স্বাভাবিক। কিন্তু এইটুকুই যথেষ্ট নয়। তার যে উম, কবিতাটা লেখার জন্য তার একটা নিরন্তর প্রস্তুতি আছে, এবং এই প্রস্তুতিটাই ঠিক করে দেবে যে সে কোন পর্যায়ের উৎকর্ষ কবিতা লিখবে। মানে আমি যখন প্রথম দিকে কবিতা লিখি, শুরুর দিকে, তো তখন প্রায় 3-4টে বই আমি নষ্ট করে দিয়েছি। মানে পরে আমার মনে হয়েছে যে এই এই কবিতাগুলো যেন কারো হাতে না পৌঁছায়, এই কবিতাগুলো আমি পুড়িয়ে দিতে হবে। এটা কখন মনে হচ্ছে যে ওই কবিতাগুলো লেখার পরে, ছাপার পরে, যখন অনেক পরে আমি পড়ছি, তখন মনে হচ্ছে যে আমার এই কবিতাগুলো কবিতা হয়ে ওঠেনি। কিন্তু যে সময় আমি লিখেছিলাম তখন তো আমার মনে হচ্ছিল যে আমি যা কবিতা লিখেছি এটা বিস্ফোরণ করে দেবে আর কি কবিতার জগতে। তো তার মানে কি, যে একটা প্রতিনিয়ত তো আমরা আহ, সমৃদ্ধ হচ্ছি, বা নতুন একটা ধারণার কাছে, কনসেপ্টের কাছে যখন যাচ্ছি, তখন বুঝতে পারছি যে আমার আগের ধারণাটা অনেকটাই তরল ছিল। এই বোধটা কিভাবে আসে?
আমাদেরকে এর জন্য কি হয়, পড়তে হয়। মানে একজন কবি তিনি পড়বেন, প্রচুর পড়বেন, তা কি পড়বেন তার কোনো সিলেবাস নেই। তিনি রাজনীতি বিষয়ক বই পড়তে পারেন, তিনি মনস্তাত্ত্বিক বিষয়ক বই পড়তে পারেন, দর্শনের বই পড়তে পারেন, অন্য কবিদের কবিতা পড়তে পারেন। মানে প্রচুর পড়াশোনাটা আমি মনে করি কবিতা লেখার ক্ষেত্রে অনিবার্য না হলেও খুবই জরুরি, মানে পড়াশোনা খুব জরুরি। এবং শুধু পড়লেই তো হবে না। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে রাময়, তোমরা তো খুব ভালো রেজাল্ট করোনি বা খুব ভালো স্টুডেন্টও কখনো ছিলে না, ব্রাইট স্টুডেন্ট ছিলে না, অথচ ধরো তোমরা এত ভালো কবিতা লেখো, অথচ আমরা বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য বা আরো শিক্ষিত মানুষ তারা কেন কবিতা লিখতে পারে না? এটা আমাকে একজন প্রশ্ন করেছিলেন। আমার ব্যাপারটা হচ্ছে যে শুধু পড়াশোনা করলেই কবিতা লেখা যায় না, কারণ কবিতার যে বোধ বা যে সৃজনশীল সূক্ষ্মতা দ্বারা একজন মানুষ কবিতা লেখেন, সেইটা তো জেনেটিক্যালি অনেকটা থাকে। এবং অনুভূতি প্রবণ মানুষ, মানে জগৎ ও সৃষ্টিকে দেখার যে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করার, এইগুলো তো অনেকটাই ইনবর্ন থাকে, ইনবর্ন জিনিস। তারপরে পড়াশোনা, মানে থাকলে পড়াশোনা করলে সেটা আরো মার্জিত হবে, সংযত হবে, এবং আরো বেশি করে সেটা তার গভীরতা আপনা থেকে এসে যাবে। এখন একজন ডিরেক্টরের ক্ষেত্রেও সেটা হচ্ছে, তাকে প্রচুর সিনেমা দেখতে হয়, প্রচুর সিনেমা নিয়ে পড়তে হয়, নিরন্তর পড়াশোনা। আমরা যদি সেই পুরানো দিনের যারা খুব ভালো সিনেমা বা ডিরেক্টর, সিনেমা অভিনেতা বা ডিরেক্টর, তাদের সাক্ষাৎকার গুলো শুনি, আমি তো খুব মানে বিস্মিত হই যে এক একজন মানুষকে আমরা কমেডি করতে দেখি। যে রবি ঘোষ, রবি ঘোষকে আমরা শুধু হাসাতে দেখছি, কিন্তু যখন রবি ঘোষের লেখা পড়ছি, মানে তার ইন্টারভিউ শুনছি, তখন কিন্তু আমার বিস্ময়ের মানে শেষ থাকছে না, যে একটা মানুষ কি পড়াশোনা করেছেন, যে শুধু সিনেমা করবেন বলে এত পড়াশোনা করতে হয় আমার ধারণা প্রথম দিকে ছিল না। পরে পরে বুঝেছি যে একজন সিনেমা আর্টিস্ট অভিনয় করবেন, কিন্তু তার পড়াশোনার ব্যক্তিটা কতটা। মানে একটা মানুষ পড়াশোনা না করলে কখনোই আহ, একটা চরিত্রকে, হ্যাঁ, একটা চরিত্রকে আমরা যখন পর্দায় নামাই এবং সেই চরিত্রটাকে বোঝা জরুরি, তাকে উপলব্ধি করা জরুরি, সেই চরিত্রটা হয়ে ওঠা জরুরি। তো এই হয়ে ওঠার জন্য তাকে নিরন্তর পড়াশোনা করতে হয় এবং অনুভূতি প্রদেশে মানে কি বলবো যে শান দিতে হয়। ডিরেক্টরের ক্ষেত্রে কি হয়, তার তো গোটা সিনেমাটাকেই, মানে পুরো সিনেমাটাকেই তো শেষ যে আউটপুটটা দেওয়ার দায়িত্ব তার। ফলত একজন ডিরেক্টরকে লক্ষ্য রাখতে হয় সমকালীন সিনেমা, সমকালীন গল্প, সমকালীন যে আঙ্গিক গুলো চলছে তার থেকে বেরিয়ে আসার ভাবনা। সব থেকে বড় কথা যে নিজস্ব স্বরটা খোঁজা, মানে আমার স্বর কোনটা, মানে দাময় মাহান্তির কণ্ঠস্বর কোনটা, বা সৌরভ নিয়োগী ডিরেক্টর হিসেবে তার সিগনেচার কোনটা, এই সিগনেচারটাকে খুঁজতে খুঁজতে একজন কবির বা ডিরেক্টর অনেকটা সময় লাগে। এবং এইটা খুঁজতে হয়তো নিরন্তর কাজের মধ্য দিয়ে এবং অন্যের কাজ দেখার মধ্য দিয়ে। সৌরভ, এই সৌরভ প্রশ্নটা শুনেছে হয়তো, তবুও একবার বলছি যে একজন ডিরেক্টর বা কবির উত্তরণের পথ কি কি, মানে ওইটাই যে সেই যে উৎকর্ষটা বজায় রাখবে সেই হিসাবে যে উত্তরণ করবে, তো কি কি। তো দা কবির ব্যাপারে হ্যাঁ, বললেন। আমার দয়ামতে দয়ামতে যেটা বললো সেটা তো মানে অবশ্যই ঠিক যে পড়াশোনা তো সাথে থাকতে হয়। যেমন সিনেমা, যদি আমি সিনেমা করি, আমি শুধু সিনেমা এই জন্য তো দেখবো না যে এর মতো করতে হবে। আমি inspiration নিব না। যে আমি যদি আমার আমার কি কি করা হয়েছে দেখার জন্য বেশি সিনেমা দেখতে হয়। আমার মনে হয় যে আমি নতুন কিছু একটা করে দিচ্ছি, কিন্তু হয়তো সেটা অনেক আগে সিনেমাতে হয়ে গেছে। তো সেইটা দেখার জন্য, কারণ চন্দ্রিল ভট্টাচার্য একটা কথা বলেছিলেন যে যেটা আমি সহমত, যে যখন তুমি আমাদের অভ্যাসের পরিধিকে ভাঙবে তখন শ্রেষ্ঠ শিল্প তৈরি হয়। আর অভ্যাসের বাইরে জিনিস নিতে মানুষের একটু সময় লাগে। তো মানুষ নিচ্ছে না মানে শ্রেষ্ঠ শিল্প নয়, এটাও নয়। আর মানুষ না নিলেই যে শ্রেষ্ঠ শিল্প সেটাও না অবস্থা। যে অনেকজন দেখছে না পড়ছে না মানে লোক বুঝছে না আমার দারুণ সিনেমা বা আমার দারুণ কবিতা, এটাও না। মানে এটাকে উল্টো করে দিলে ঠিক না কথাটা। কিন্তু এটা ঠিক যে যদি কোনো কবিতার বা কোনো বইয়ের বেশি পাঠক না থাকে, বা কোনো সিনেমার যদি খুব বেশি দর্শক না থাকে, তাহলে হতেও পারে যে সিনেমাটা অনেকটা বা কবিতাটা অনেকটাই আমাদের টাইম থেকে এগিয়ে। যেমন ঋত্বিক ঘটকের সমস্ত ছবি, প্রত্যেকটা ছবি মানুষ জেনেছে ইয়ের পর ভালো করে, ওর মৃত্যুর পর। আর যেমন হচ্ছে আহ, যেমন জীবনানন্দের ম্যাক্সিমাম কবিতা খুব বেশি বিখ্যাত হয়েছে তার মৃত্যুর পর। সেই রকম অনেক তো জনেরই এরকম হয়েছে যে টাইম থেকে অনেক এগিয়ে থাকে, তো মানুষের বুঝতে সময় লাগে। তো আমার মনে হয় এই যে টাইম থেকে এগিয়ে থাকা,
এটা খুব শ্রেষ্ঠ শিল্পের ক্ষেত্রে একটা বিশেষ একটা সত্য হতে পারে যে হওয়া উচিত। এটা হচ্ছে উৎকর্ষতার প্রথম লক্ষণ, যে অভ্যাসকে ভাঙছে ওই জন্য মানুষ দেখতে চাইছে না। আর অবশ্যই যে প্রত্যেকটা ডিরেক্টরের, প্রত্যেকটা স্রষ্টার, প্রত্যেকটা আর্টিস্টের, যে ছবি আঁকেন যিনি, যিনি নাচ করেন বা যিনি কোরিওগ্রাফি করেন বা যিনি সিনেমা করেন বা যিনি কবিতা লেখেন, গল্প লেখেন, হোয়াট এভার যা কিছুই হোক, তার নিজস্ব একটা সিগনেচার থাকা উচিত। যেমন যদি আমি বলি প্রদীপ্ত ভট্টাচার্যের ছবির সিগনেচার কি, তার মধ্যে প্রদীপ্ত ভট্টাচার্য অদ্ভুত ভাবে জাম্প কাট ইউজ করেন, যেটা খুব সচরাচর আগে কিন্তু ইউজ হতো না। জাম্প কাট মানে, জাম্প কাট মানে কি, কন্টিনিউটি, হঠাৎ করে একটা সাইকেল চলছে, মাঝে অনেকটা ও টাইম কেটে দেয়, মাঝে প্রচুর জাম্প কাট থাকে। আর এইটা দর্শক অনেক দিন পর দারুণ ভাবে নিয়েছিল সব, আর প্রত্যেকে এবার সেটাকে ব্যবহার করতে শুরু করলো। তো আমি বলছি যে এটা তো হয়ে গেছে, এবার যদি সেটাকে আমরা ব্যবহার করতে থাকি তাহলে হ্যাঁ, মানে প্রদীপ্ত ভট্টাচার্যের কাছাকাছি ফিল্ম মেকার হওয়া যায়। কিন্তু সবসময় তো সময়ের থেকে এগিয়ে থাকা যে কোনো একটা ফিল্ম মেকার, যে কোনো একটা আর্টিস্টের প্রথম শর্ত হওয়া উচিত। আর এটাই হচ্ছে উৎকর্ষতার প্রথম লক্ষণ আমার মনে হয়। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে দুজনের জন্যই, যে হুম। এই যে এগিয়ে থাকা, মানে কেউ একটা নতুন কিছু করছে কিংবা কেউ একটা নতুন ধরন আনছে, তা সিনেমার ক্ষেত্রে হোক বা আহ, কবিতা হোক, গল্প হোক, যে কোনো ধরনের হোক, কিন্তু সেইগুলো মানে পাঠক নিতে সময় নেই কেন সবসময়? যেমন যেমন ঋত্বিক ঘটকের উদাহরণই হলো, কিংবা জীবনানন্দ দাশ, এত পরে আমরা জানছি কেন, সমকালে কেন সেগুলোকে আমরা গ্রহণ করতে পারছি না? এটা দয়াময়দা কি বলতে চান এই ব্যাপারে? মানে ঘটনা হচ্ছে সমকালে যে এগিয়ে থাকা সিনেমা কিন্তু দর্শকের পাঠক বা উম, দর্শক কম কেন? হুম এটা হচ্ছে যে ব্যাপার যে ম্যাক্সিমাম এটাই হচ্ছে। এটা ঘটনা যে আমরা দেখি যে অনেক সময় যে সমকালে এগিয়ে থাকা শিল্পগুলোকে পাঠক বা দর্শক গ্রহণ করতে পারে না, সেটা আজও হচ্ছে, বিগত দিনও হয়েছে এবং আগামী দিনও হবে। তার একটা কারণ আছে। আমি আমি জীবনানন্দ দাশের কথা দিয়েই বলি, যখন জীবনানন্দ দাশ যখন কবিতা লিখছিলেন তখন কি করছিলেন তিনি? পূর্বের যে কবিদের যে উপমা প্রয়োগ, অলংকার প্রয়োগ বা বিষয়ের যে যে সুস্থিতিটা, মানে যেটা প্রচলিত বিষয়, সেগুলোকে তিনি প্রত্যেকটা জায়গায় ভেঙেছিলেন। রবীন্দ্রনাথের কাছে তিনি সবকিছুকে অখণ্ড সৌন্দর্য দিয়ে বিচার করতেন রবীন্দ্রনাথ। মানে কোনো কিছু অসুন্দর নয় আর কি, সবকিছুর মধ্যে থেকে সুন্দরটাকে তিনি লিখতেন। আর কি ছিল? আর তার নিজস্ব যে উপমা ভঙ্গি, উপমা নির্বাচন ছিল রবীন্দ্রনাথের। তো জীবনানন্দ দাশ কি করলেন? সমস্ত উপমাগুলোকে বদলে দিলেন। আমরা আমরা রবীন্দ্রনাথের আগের বা রবীন্দ্রনাথের সময় আমরা কি দেখেছি, যে চোখকে পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে। জীবনানন্দ দাশ এসে বেত ফলের সঙ্গে চোখটাকে তুলনা করছেন, অর্থাৎ এই যে সম্পূর্ণ বদলে দিলেন। ফলত একজন নতুন পাঠক যে চোখকে পদ্ম হিসেবে দেখতে অভ্যস্ত, তার কাছে তার এই অভ্যস্ত কান বা অনুভব এই জায়গাটায় গিয়ে রিলেট করতে পারে না। মানে বেতের ফলের মতো চোখ হয় কি করে? এতদিন আমরা তো জানি পদ্মের মতো চোখ হয়, এইটাতে রিলেট করতে পারছি না। আবার বিষয়ের ক্ষেত্রে কি হয়, সবকিছুর মধ্যে রাবেন্দ্রিক চেতনা মানে কি, শুধু সুন্দর টুকুটাই খোঁজা। জীবন দাস কি করলেন, যে উনি দেখালেন যে সুন্দর এবং হিংসা একসাথে বাস করে। মানে প্রেমটা যেন সুন্দর, প্রেমটা তেমনি ঈর্ষণীয়, হিংস্র। প্রেম কি করে হিংস্র হতে পারে? রবীন্দ্র সমসাময়িক বা সেই চেতনায় অভ্যস্ত মানুষদের কাছে ব্যাপারটা মেনে নিতে পারা বা গ্রহণ করতে পারা অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। তো যে কোনো সমকালে তৈরি হওয়া শিল্প, যেটা উন্নত মানের শিল্প, যা আগামী দিনের মানে চিহ্ন তৈরি করে বা আগামী দিনের জন্য যা আগামী দিনে সহজ হয়ে যায়, সেগুলো কি করে আমাদের যেটা একটু আগে সৌরভ বলছিল, যে প্রচলিত যে সংস্কার আছে সেই সংস্কারটাকে ধাক্কা ধাক্কা মারে, অস্বস্তিতে ফেলে দেয় আমাদের যে নির্দিষ্ট যে প্রচলিত চেতনাকে। তো তখন কি হয়, সাধারণ পাঠক তারা সেটা গ্রহণ করতে পারে না। এখন খুব যে পাঠক প্রস্তুত আছে, যে আমার যে ধারণা, আমার যে সংস্কার, আমার যে সৌন্দর্য বোধ, সেটাকে আঘাত করলেও, যে আঘাত করছে তার মধ্যে যদি আমি শক্তি, এনার্জি বা তার মধ্যে রহস্য পাই, তাহলে আমাকে সেটাকে গ্রহণ করতে হবে বা তাকে আরো ভালো করে পড়তে হবে বা বারবার দেখতে হবে। এই পরিশ্রম করার যার ইচ্ছে আছে, একমাত্র সেই নতুন বা মৌলিক, মানে মৌলিক তো পুরোপুরি কিছুই নয়, মানে অনেকটা নতুন একটা জিনিসকে সে মানে রস আস্বাদন করার যোগ্য আর কি, যোগ্য হতে পারে। মানে তাকে, আমাকে বিশ্বাস করতে হবে যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না, আমাকে অস্বস্তিতে ফেলছে, কিন্তু এর মধ্যে সেই শক্তিটা আছে যা আমার
চেতনাকে অস্বস্তিতে ফেলতে পারছে, বিশ্বাসটা থেকে আমরা কি করি, মানে যারা দীক্ষিত পাঠক তারা একটা বই পড়ি বা একটা সিনেমা দেখি, বারবার দেখি, কিন্তু অধিকাংশ পাঠকের ক্ষেত্রে এই সহ্য শক্তিটা নেই যে আমি যে ধারণাটা বিশ্বাস করি তার থেকে অন্য ধারণায়, অন্য ভাষায়, অন্য বোধ থেকে কেউ একজন মানুষ লিখছেন, তো তাকে গুরুত্ব দেওয়া বা বারবার পড়া, অস্বস্তি হলেও তাকে বোঝার চেষ্টা করা, এইটা যারা দেয় না, কি হয়, তারা নতুন ধরনের যে কাজগুলোকে তারা গ্রহণ করতে পারে না। এখন আমি আজকেই বোধহয় সৌরভের সঙ্গে গল্প করছিলাম যে একটা সময় আমাদের যখন ছোটবেলা ছিল, আমরা যখন সিনেমা দেখতাম, যে আমিও সিনেমা দেখছি, দিদি আমার মা, আমার মাও সিনেমা দেখছেন, দিদি আমার মা, আমার একটা বন্ধু, দিদি আমার মা সিনেমা দেখছি, এবং আমরা তিনজনের সমান খুশি, সকালবেলা আমরা খুশি একটা দারুণ সিনেমা দেখেছি। আজ 20 বছর পরে আমি সেই সিনেমার আর দর্শক নই, কিন্তু আমার সেই বন্ধুটি বা আমার মা আজও ওই ধরনের সিনেমা দেখতে দেখেন, এবং সেই সিনেমাটা কি, তারা তারা খুশি হয় যে আমি একটা ভালো সিনেমা দেখলাম। তো তিনজনের মধ্যে একজন সেই সিনেমা থেকে সরে এলো, কেন সরে এলো? তার কারণ সেই যে সময়টা 20 বছর ধরে সেই মানুষটা নতুন করে পড়েছে, নতুনকে খোঁজার চেষ্টা করেছে, এবং সেই সমস্ত জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে যা বর্তমান সংস্কারকে আঘাত করতে পারে, যার সেই শক্তিটা আছে, এনার্জিটা আছে, তাকে আমি খুঁজি। এই রকম পাঠক বা এরকম দর্শকের সংখ্যা খুব কম। যেমন ধরো আমাদের কবিতার বইয়ের আমি আলোচনা করছি, একটু সময় লাগছে আমার এটা বোঝাতে, যে কবিতার একটা বই কিনবে, আমার একটা কবিতার বই স্টলে আছে, যে কোনো একজন কবির বই স্টলে আছে, তো সেই বইটা কিনবে কে? একজন মানুষ কেন কোন বইটা কিনবে, কিভাবে নির্বাচন করবে, তার তো একটা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস আছে, তার তো একটা প্রস্তুতি আছে যে আমি ওই বইটা গ্রহণ করব। তো এইটা কোনো একমুখী একমুখী নির্বাচন নয়, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে নির্বাচন করে, আমরা ছোট ছোট 1 2 3 4 করে বলতে পারি। কিছু মানুষ আছে যিনি হয়তো দেখেন যে কোন বইটা পুরস্কার পেয়েছে, তেমন সেই বইটা ভালো হতে পারে, তাহলে পুরস্কার একটা মানদণ্ড হলো একটা পাঠকের কাছে, সেই পুরস্কার পেলেই সেই বইটা কিনবে। কোনো মানুষ মনে করে যে আমার আমার পছন্দের একটি পত্রিকা, তিনি যে পত্রিকাটিকে শ্রেষ্ঠ পত্রিকা মনে করেন, সেই পত্রিকায় যার লেখা বেশি বার হয়, তার বই পেলে তিনি ওটা কিনবেন। কিছু মানুষের মনে হয় যে এই মানুষটাকে এই মানুষটা ফেসবুকে লেখে এবং এর এর কবিতায় প্রচুর কমেন্ট পড়ে। আজকে সকালে আমার একজন ছাত্রী বলছিল যে আমি সেই কবিতাটা পড়ি যাতে বেশি লোক কমেন্ট করে, আগে কমেন্ট দেখি তারপর কবিতাটা পড়ি, বেশি কমেন্ট করছে তো তখন সে ওই কবিতাটা পড়বে। আবার কিছু মানুষ আছে যারা দীর্ঘকাল ধরে কবিতা পড়তে থাকেন এবং অনেক পড়ার পর যদি মনে হয় যে একজন কবির 40টা 50টা কবিতা পড়ার পর মনে হয় যে না, এই কবির বই কেনা যায়, তাহলে তিনি একটা বই কেনেন। আবার আমি অনেককে এমনও দেখেছি যে তিনি একটা বই করবেন একজন প্রকাশককে, কেমন বই হওয়া দরকার সেই বাইন্ডিংটা বোঝানোর জন্য, বা সেই বইয়ের আউটপুটের মানটা বোঝানোর জন্য, একটা বই ভালো লেগে গেছে, দারুণ তো বানায়, এইরকম একটা বই দরকার, সেই বইটা কিনে নিবেন। সেই বইটা কোনোদিনও উনি পড়বেন না, শুধু বাইন্ডিংটা, কাভারটা, যে এইরকম আমি আমার প্রকাশককে দেবো, আমি দেখেছি কিনতে, এই প্রকাশককে বইটা দেবো যে এইরকম আমার একটা বই চাই। তিনি হয়তো 2% লোক এরকম ভাবে বই কেনেন। অর্থাৎ একটা বই কে কোন বইটা কিনবে তার জন্য অনেকগুলো দিক ম্যাটার করে। এখন তাদের মধ্য থেকে আমাদের বুঝতে হবে যে কবিতার প্রকৃত পাঠকটা কে। তো কবিতার প্রকৃত পাঠকটা আমি মনে করি সেই যে মানুষটা নিজে প্রচুর কবিতা পড়েন, এবং একজন কবির অনেক কবিতা পড়ার পর তিনি যখন বিশ্বাস করেন যে এই কবি আমার, আমি এর পাঠক, তিনি একটা কবিতার পাঠক। এখন ঘটনা হচ্ছে যে একজন মানুষ সহজ সরল কবিতা, তরল কবিতারও পাঠক হতে পারে। আবার একজন মানুষ মনে করেন যে আমাকে যদি বলা হয় যে দয়াময় মহান্তি কোন ধরনের কবিতার পাঠক, আমি সেই কবিতায় নির্বাচন করব যে কবিতা থেকে আমার শেখার কিছু আছে, মানে যে কবিকে আমি অতিক্রম করতে পারিনি, আমার বোধের থেকে যার কবিতা একটু উচ্চ মার্গের, আমি তাদেরকে নির্বাচন করবো আমার কবি হিসেবে, আমি তাদের পাঠক। এটা তো এইখানে একটা যে শব্দ পেলাম আমি, দীক্ষিত দর্শক, তো এটা দু ক্ষেত্রেই, মানে কবিতা গল্প হোক বা সিনেমা হোক, প্রভাবিত দর্শক ও দীক্ষিত দর্শক এর মধ্যে ফারাক কি, মানে জেনারেলি বলতে গেলে? হ্যাঁ, প্রভাবিত দর্শক এবং দীক্ষিত দর্শক, যেটা বলছিলাম, প্রভাব বলতে কি কি জায়গা থেকে প্রভাব আসে, যে ধরুন গতকালকে বা গত পরশু একজন আনন্দ পেয়ে গেল, তো তার বয়স হচ্ছে 50 বছর বয়সে সে প্রথম আনন্দ পুরস্কার পেল। আমি সুধীর দার কথাই বলছি, আমার কোনো অসুবিধা নেই নাম করতে, সুধীর দত্ত। তো সুধীর দা অসাধারণ কবিতা লেখেন, কিন্তু যখন উনি আনন্দ পেলেন তার আগে কিন্তু খুব কম মানুষ ওর কবিতা খুঁজে পড়তো বা
তাকে কবি সুধীর দত্ত নামে একজন কবি আছেন, বাংলা সাহিত্যের খুব কম মানুষ সেই মানুষটাকে চিনতেন, কিন্তু যেদিন উনি আনন্দ পুরস্কারটা পেলেন তারপর থেকে তার কবিতার পাঠক সংখ্যা প্রচুর বেড়ে গেল। তো তার মানে এই সংখ্যাটা কিন্তু আনন্দ যে ব্র্যান্ড, সেই সেই ব্র্যান্ড থেকে তারা মনে করলো যে না, আনন্দ পুরস্কার দিয়েছে মানে কবি ভালো, তো আমার কবিতার বইটা পড়তে হবে। এটা এক ধরনের প্রভাব হতে পারে। এমন প্রভাব হতে পারে যে ফেসবুকের একটা প্রভাব আছে, সোশ্যাল মিডিয়ার, যে কমেন্ট পড়ছে প্রচুর, শেয়ার হচ্ছে প্রচুর, তার মানে সে ভালো কবি, কিন্তু তার ভিতর ঘরের ঘটনা হয়তো জানে না। এটা আমি পরিষ্কারই বলে দিতে পারি, একজন কবি হিসেবে আমরাও দেখি প্রচুর মানুষ আমাদের ইনবক্সে আসেন এবং বলেন, দয়াময় আমার কবিতা একটা কমেন্ট দাও, দয়াময় আমার কবিতাটা শেয়ার করো। এরকম অনেস্টলি বলছি হয়। তো এরকম হয়তো সে আমার মতো শুধু আমাকে তো বলছে না, 50 জনকে, 60 জনকে, 70 জনকে বলছে যে আমার কবিতায় কমেন্ট দাও, যে 70টা কমেন্ট আছে। তো একজন পাঠক সে নিভৃতে দেখছে যে এই লোকটার এত কমেন্ট করছে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কিছু কবিতা ভালো কিছু আছে, আমায় বুঝতে হবে, এটা একটা প্রভাব হতে পারে। কিংবা কোনো বড় পত্রিকায় বিজ্ঞাপন পরপর পড়ছে, সেখান থেকে এটা প্রভাব আসতে পারে। দ্বিতীয় প্রভাব আসতে পারে যে মুখে মুখে, যে আমি হয়তো সৌরভকে বললাম বা দীপকে বললাম, সৌরভ তুমি জানো এরকম একজন কবি আছেন খুব ভালো লেখে, দীপ জানো একটা ভালো কবি আছে খুব ভালো লেখে, তখন তোমার মনে হবে দামোদা বলছে, তো দামোদা তো নিজে একজন কবিতা ভালোই লেখে, তাহলে আমি ওই বইটা কিনি বা ওই ওর লেখা পড়ি। এটা একটা প্রভাব হতে পারে। প্রভাব মানে আমি নিজে নির্বাচন না করে অন্যের দ্বারা নানা রকম প্রভাব আছে, নানা রকম প্রভাব হয়। এবং যেটাকে আমরা বাংলা সাহিত্যের বা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি বলি, সেখানেও আছে, বাংলা সাহিত্যের মতো সিনেমাতেও এই প্রভাবটাই তো বিজ্ঞাপন, কে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারছে। কিন্তু প্রমোশন। এরা কেউই আমার মনে হয় না সিনেমার না কবিতার দীক্ষিত পাঠক, এরা সবাই প্রভাবিত পাঠক। দীক্ষিত পাঠক কে? মনে করো আমার যে প্রথম কবিতার বইটি, আমি ওই কবিতা বিষয়ক গদ্যের বইটি আমি করলাম, সেখানে আমি 5 জন কবির কবিতা আলোচনা করেছি। একজন শঙ্করনাথ চক্রবর্তী, একজন মুকুল চক্রবর্তী, একজন অমর শঙ্কর দত্ত, চিত্তরঞ্জন ভট্টাচার্য এবং উৎপল কুমার গুপ্ত। তুমি দেখবে যে এই এই কবিরা কেউই পুরস্কার পায়নি, এবং এদের নামও বোধহয় 1/3 নয়, প্রায় 80% মানুষ, 90% মানুষ এদের নামেই জানে না। কিন্তু আমি এদের কবিতা নির্বাচন করেছি। কেন করেছি? কারণ আমি এদের কবিতা পড়ে আমার মনে হয়েছে যে এই সমস্ত মানুষদের কবিতা নিয়ে আলোচনা হওয়া জরুরি, এরা ভালো কবিতা লেখেন। এখান থেকে তো কোনো প্রভাব বা ইনফ্লুয়েন্স কাজ করেনি, কাজ করেছে কবিতার আমার পাঠের বোধটা, এইটা আর কি। এইটাকে আমার মনে হয় দীক্ষিত পাঠক বলে মনে করবো, যে যে প্রভাব মুক্ত পাঠক সে দীক্ষিত পাঠক। আচ্ছা, বারিন চক্রবর্তী একটা কথা লিখেছে, আমি একবার কমেন্টে পড়ে দিচ্ছি, অনেক বড়, মানে কোনো প্রশ্ন না, এরকম কথা যে পাশ্চাত্য সমালোচকরা আমাদের সত্যজিৎ রায়ের সিনেমা বুঝতে শিখিয়েছে, এরপর থেকে আমরা অন্যান্য পরিচালকদের সম্পর্কে সমালোচনা করতে শিখেছি। মানে উম, বলছে যে, মানে আমার মনে হয় এটা তুমি বললে আহমেদ, যে সত্যজিৎ রায়কে তারা সিনেমা বুঝতে শিখেছে, মানে হয়তো ভুল আমি বুঝতে পারি কথাটা, হয়তো এটা যে তারা স্বীকৃতি দিয়েছে, তারপরে হয়তো ভারতীয়রা দেখতে শুরু করেছে, যে দেখা যাক, বা আমরাও সমালোচনা করতে শিখেছি, হতেও পারে সেটা না, এটা অনেকাংশে। এটাই তো আর এই তাকে তো প্রদীপ্ত প্রদীপ্ত ভট্টাচার্যের যেমন নামটা নেওয়া হচ্ছিল, প্রদীপ্ত ভট্টাচার্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরেই, যেমন বাকিরা ব্যক্তিগত যে পাওয়ার পরেই কিন্তু সবাই তারপর পুরোনো সিনেমাগুলো দেখতে শুরু করে। ঋত্বিক চক্রবর্তী বলে যে মানে একজন হুম অ্যাক্টর হুম এইভাবে কাজ করে যাচ্ছে, সেই কাজগুলো এখন সবাই দেখছে যে হ্যাঁ এখানে পুরোনো পুরোনো এই সালে এত বানানো হয়েছে, এই সালে এত বানানো হয়েছে। তার আগে মানে বাকিরা ব্যক্তিগতর আগে হয়তো আমি কোনো কিছু দেখিনি, বাকিরা ব্যক্তিগত আমিও ইউটিউব খুঁজে খুঁজে সেগুলো দেখেছি। মানে ইফেক্টটা হয়তো একটা দয়ামেদের ব্যাপার। বক্তব্যটা এইটা, যে যে যারা প্রভাবিত পাঠক তাদেরকে গাইড করার জন্য একজন চাই, না, তা আর তো যারা তাহলে মুশকিল আছে। না সৌরভ, সৌরভ, এটা আমার কথা নয়, মানে প্রভাবিত হ্যাঁ বলো। পাঠকদের গাইড করলে তো প্রভাবিত পাঠকদের গাইড করার কথা আমি বলছি না, মানে হাঁটতে শেখানো বলছ বা যে হাঁটিয়ে দেওয়ার মতো হ্যাঁ, প্রভাবিত পাঠকদেরকে এটা গাইড করার কোনো প্রয়োজন কি, নেই। আচ্ছা, সৌরভের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে হয়তো। হুম, আমি বলো বলো। যেটা বলছি, প্রভাবিত পাঠকদের গাইড করা, গাইড মানেই তো প্রভাব। পাঠক নিজে থেকে বুঝে নেবে, মানে আমি বলতে চাইছি পাঠককে নিজে পড়ে নিজের ভালো লাগা, নিজের বোধ দিয়ে কবিতা নির্বাচন করতে হবে, পুরস্কার নয়, বিজ্ঞাপন নয়, অন্যের বলা নয়। আলটিমেটলি একটা কবিতা আমি কেন পড়ি?
একটা কবিতা পড়ি, আমার ভিতরে যে সৌন্দর্য চেতনা আছে, বোধ আছে, প্রশ্ন আছে, রহস্য সম্পর্কে পিপাসা আছে, সেগুলো মেটানোর জন্য যে কবিতা সেটা মেটাতে পারবে সেটা আমার কবিতা। সে আমি যে স্তরেরই চেতনা নিয়ে থাকি না কেন, আমার নিজস্ব কবিতা আছে। কিন্তু আমি যদি মনে করি যে আমি সেইটা না দেখে আমি যদি দেখি যে ওই ভাই ওইটা পুরস্কার পেয়েছে, আমাকে ওইরকম কবিতা লিখতে হবে, তাহলে আমি ওইখান থেকে মানে কবিতার স্কুল তৈরি হয়ে যায় এক প্রকার। যে তোমরা হয়তো কতটা জানো আমি জানি নাই, বা জানতেও পারো, ধরো দেশ হুম পত্রিকা বা আরো বিভিন্ন বড় বড় পত্রিকা আছে, তো সেই পত্রিকাগুলোর একটা নির্দিষ্ট চরিত্র আছে, হুম তারা এক ধরনের কবিতাকে মূলত, বিভিন্ন পত্র পত্রিকা এক ধরনের কবিতাকে গুরুত্ব দেয়, সব পত্রিকার একটা চরিত্র থাকে। এখন যারা কবি হয় তারা যদি সেই সমস্ত বড় পত্রিকায় লিখতে চায়, তারা অনেক সময় সেই চরিত্রটাকে বুঝে তার মতো করে কবিতা লিখিয়ে তারপর পাঠায়। এইটাও এক ধরনের প্রভাব। তো তো সেখান থেকে কি হয়, আমি ওই পত্রিকায় লিখতে চাইছি বলে ওই পত্রিকা তৈরি করে দেওয়া একটা কবিতার সংজ্ঞাকে আমি গ্রহণ করে নিই। বুঝতে পারছি ব্যাপারটা? তো সেইগুলো সবই প্রভাব, এগুলো এগুলো থেকে নতুন কবিতার বা নতুন সিনেমার জন্ম হয় না। এই বুঝতে পারছো, ক্ষেত্রে মানে একটা ট্রেন্ডকে ফলো করি। তুমি যেটা বললে না যে যদি আমরা ওই প্রদীপ্ত ভট্টাচার্যের যে জাম্প কাটকে ব্যবহার করে সিনেমা বানাই, তো প্রদীপ্ত ভট্টাচার্যের কাছাকাছি বা তার মতো হওয়া যাবে, তার মতো হওয়া যাবে না। কিন্তু মানে একজন মানুষকে যদি অনুসরণ করতে শুরু করে পরবর্তী নেটওয়ার্ক আটকে গেছে আমাদের। হুম হ্যালো। আসছে না। নেটওয়ার্ক একটু বুঝতে পারবেন দাদা? কিছু আমরা তার হুম আচ্ছা, বাকি যে প্রশ্নগুলো আছে আর কয়টা আছে, দু তিনটে, যেমন ওটার উত্তর দয়ামেদা দিয়ে দিয়েছে একটা, যেটা আমরা। আচ্ছা দয়ামেদা, তুমি শেষ কয়েকটা কথা বললে আমরা শুনতে পেলাম না কিন্তু। বললাম যে তুমি যে বললে যে প্রদীপ্ত ভট্টাচার্যের জাম্প কাটটাকে ব্যবহার করে আমি কেমন একজন ডিরেক্টর হতে পারি, তার কাছাকাছি। বিষয়টা হচ্ছে তার হুম কাছাকাছি হওয়া যাবে না, তার কাছাকাছি কারণ হওয়া তার সম্ভব স্থানটা নয়, তাকে কারণ নিজের তৈরি করা। তৈরি করে নিয়েছি। তুমি তার অনুসারী হবে, অনুসারী জিনিস তো শিল্পে টেকে না। হুম হয়তো সাময়িক একটা খ্যাতি পেতে পারো, কারণ তিনি একটা একটা কনসেপ্টকে দাঁড় করিয়ে দিয়েছেন, মানে প্রচুর একটা সংস্কারকে উনি মানুষকে বিশ্বাস করিয়ে দিয়েছেন। সেই সংস্কারের উপর কাজ করলে তুমি সহজে খ্যাতি পাবে, কিন্তু তোমার নিজস্ব স্বর তৈরি হবে না। এটা আলটিমেটলি একজন নতুন নতুন ডিরেক্টরের কাছে বা নতুন কবির কাছে মারাত্মক ক্ষতি। এটা আমাদের মাথায় রাখতে হবে। আহ, এই ক্ষেত্রে আমার যেটা আমি মানে এখন এই যে কবিতা যে আমি কি পছন্দ করছি, তো আমি একটা জিনিস পছন্দ করলাম, পেয়েও গেলাম, যে তাকে হয়তো মানে একদম কারোর কাছে প্রভাব নেই, কিছু নেই, নর্মাল পেয়ে গেলাম খুঁজতে খুঁজতে, কিংবা এইরকম সিনেমা আমি পেয়ে গেলাম যে হ্যাঁ এই সিনেমাটা আমার মতোই। এরপর সেই সিনেমাটা যখন আমার ভালো লাগে কিংবা সেই কবিতাটা যখন আমার ভালো লাগে, তখন আমি অন্যের কাছে যখনই শেয়ার করবো, সেও তো সেইটা প্রভাবিত হয়ে গেল, সেও হয়তো সেইরকমই খুঁজছে। তো সে তো আমার কাছ থেকে তো আমার সাথে প্রভাবিত হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে তাহলে কিভাবে ওইটা চলবে? মানে আমাকে তো কোথাও না কোথাও থেকে একটা ভালো জিনিসকে খুঁজতে গেলে তো কিছু তো একটা হেল্প নিতেই হবে, তাই গুগল হোক বা যে কোনো জায়গায় হোক, ফেসবুক হোক। একটা বইয়ের তো কভার দিকে তো আমি বুঝতে পারবো যে সে কি কবিতা লিখছে। তাহলে একটা কবিতা পড়বো, দুটো কবিতা পড়বো, বইয়ে একটা কবিতার মধ্যে তিনটে চারটা কবিতা পড়বো, তারপর আমি সেই বইটা তুললাম যে হ্যাঁ এ হয়তো আমার মতো লিখছে। আমার মনে হচ্ছে না যে সেক্ষেত্রে কিন্তু ওই তিনটে কবিতা একটা প্রভাব ফেলছে বাকি কবিতাগুলোর জন্য, এবং আমি প্রভাবিত হয়ে তারপর তারই ফ্যান হয়ে যাচ্ছে কিংবা তারই ভক্ত টাইপের হয়েছে যে হ্যাঁ এরপরে না, একই পড়তে থাকবো। বিষয়টা তুমি প্রশ্নটা ভালো করেছো। দেখো, শিল্প মাত্রেই তার একটা প্রভাব থাকে। শিল্পে একটা মারাত্মক সাইকোলজিক্যাল পাওয়ার, যে অন্যের মনকে প্রভাবিত করে বলে তো তার ভালো লাগে। যখন তুমি পাঠক, তখন তুমি অন্যের একটা ভাবনাকে, অন্যের একটা সৌন্দর্য বোধ তোমাকে আনন্দ দিচ্ছে, তুমি ভালো লাগছে। তুমি যখন লিখবে বা তুমি যখন সিনেমা বানাবে, আমি এটা বলি সবাইকে যে তুমি শোনো, তুমি পড়ো, কিন্তু তুমি ভুলে যাও। তুমি ভুলে যাও, মানে ভুলে যাওয়াটা জরুরি। মানে আমি আগে কি পড়েছি, কি জেনেছি। যখন একজন তুমি ক্রিয়েটার, তখন তুমি ক্রিয়েট করতে বসছো, তখন তোমাকে কিন্তু সব ভুলে যেতে হবে। তুমি যখন ক্রিয়েট করছো,
তুমি যখন একটা কবিতা শেয়ার করছো, মনে করো যে তুমি দীপ মাহান্তি একটা কবিতা শেয়ার করলে সৌরভ মাহান্তিকে বা সৌরভ নিয়োগীকে, দেখো কবিতাটা দেখো কত ভালো, তুমি বললে, সৌরভ তখন দীপ বলছে বলে পড়বে অবশ্যই, কিন্তু দীপ বলছে বলে সেটাকে ভালো বলবে না, তারপর নিজের মতো করতে যদি ভালো লাগে, হ্যাঁ আমার ভালো লেগেছে, কিন্তু না তোর ভালো লেগেছে কিন্তু আমার মনে হলো যে আমার ভালো লাগেনি। এইটা রেডি থাকতে হবে যে দয়াময় মাহান্তি বলছে, তো ও তো অনেক ভালো জানে বা অনেক দিন থেকে কবিতা লিখছে, তো এটা ভালো, আমার ভালো লাগছে না, তাও তবু এটা ভালো, এইটা চলবে না। আমার ভালো লাগছে না ভালো নয়, যদি পরবর্তী কোনো সময়ে আমার ভালো লাগে তখন আমি ভালো বলবো। দেখো একটা কবিতা বা একটা সিনেমা বারবার করে বাঁচতে থাকে, এটা আমি একজন বিখ্যাত কবিকে, নাম বলছি না, ইনবক্সে বলেছিলাম। মানে একজন বিখ্যাত কবি আমাকে বলছেন যে তুমি আমার কবিতা না পড়েই আমার কবিতাকে বাতিল করে দিচ্ছ, যে আমার কোনো কবিতায় বা অধিকাংশ কবিতায় ভালো নয়। তখন আমি বললাম দেখুন, আমি পড়েছি, এখন আপনাকে যদি বলেন যে প্রমাণ দিতে হবে, সেই প্রমাণ দেওয়ার মতো কোনো আমার ইচ্ছে নেই, কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যে মুহূর্তে পড়েছিলাম সেই মুহূর্তে আমার কবিতাগুলো ভালো লাগেনি, আমার মতো করে ভালো লাগেনি, কিন্তু হয়তো আগামী 20 বছর পরে ভালো লাগবে আমার কবিতাগুলো। তো কেন ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। একই রকম ভাবে যে একটা কবিতা তুমি আজকে আমাকে পড়ালে, আমার আজকে ভালো লাগছে না, আমি বললাম আমার ভালো লাগছে না, অনেক পরে যদি পড়ি হয়তো দেখা গেলো যে আমার বোধটা সেই জায়গায় পৌঁছেনি, পরে পৌঁছাচ্ছে, তখন আমার সেই কবিতা ভালো লাগবে। কিন্তু সেই মুমেন্টটা, যে মুমেন্টটা আমি কবিতাটা পড়ছি, সেই মুমেন্ট সত্য সত্য যদি আমার কবিতা ভালো লাগে, তাহলে আমি বলবো আমার ভালো লেগেছে। ভালো লাগে নাই কিন্তু একজন বড় কবি পাঠাচ্ছে, তাই আমি ভালো বলছি এবং আরেকজনকে পাঠিয়ে দিচ্ছি, এইটার প্রভাব, এইটা থেকে মুক্ত হতে হবে। তো এরপর আরেকটা প্রশ্ন, যে একজন পাঠক বা দর্শক ভালো ছবি দেখার বা বোঝার জন্য কি কি প্রস্তুতির মধ্যে দিয়ে মানে যাওয়া উচিত বা দিয়ে হ্যাঁ, যাবে? এটা 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 একটা দারুণ প্রশ্ন। ব্যাপার হচ্ছে যে প্রস্তুতিটা কি, দেখবে আমাদেরকে বলে যে পড়লাম তোমার কবিতাটা কিন্তু কিছু বুঝতে পারলাম না। তো যে লোকটি বললো যে কবিতাটি বুঝতে পারলাম না, তাকে তুমি প্রশ্ন করে দেখবে যে আপনি কতদিন আগে কবিতা পড়েছেন, 1 মাস আগে? উনি বললেন না। আচ্ছা 6 মাস আগে? না, 6 মাস আগে আমার কোনো কবিতা পড়া হয়নি। তাহলে কতদিন আগে পড়েছো? 1 বছর আগে? না, যখন আমি মাধ্যমিক দিয়েছিলাম বা উচ্চ মাধ্যমিক দিয়েছি তখন কবিতা পড়েছি। তো একটা মানুষ 6 বছর, 7 বছর, 8 বছর কোনো কবিতাই পড়েনি, সে হঠাৎ করে একটা আধুনিক কবিতা পড়তে যাচ্ছে, তো সে তো বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। মানে কবিতা পড়ার জন্য বা সিনেমা দেখার জন্য, উন্নত সিনেমা দেখার জন্য তো তার একটা যাপন আছে, নিরন্তর দেখাশোনা আছে। সেই জায়গাটার যদি মানে অভাব থাকে, তাহলে নতুন কবিতার সঙ্গে তিনি রিলেট করতে পারবেন না, এটা স্বাভাবিক। এটা বাদেই দিচ্ছি আমি, নন্দলাল বসুর একটা ভালো প্রবন্ধ আছে, হ্যাঁ, দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন। এই জায়গাটায় উনি বলেছেন, তোমরা যদি পড়ো তুমি দেখবে যে ইউনিভার্সিটি লেভেল থেকে, স্কুল লেভেল থেকেই আর্ট বিষয়টা সম্পর্কে যে সামান্যতম জ্ঞান ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া দরকার, সেই জায়গাটাতে মারাত্মক অভাব আছে। মানে আমরা ফটোগ্রাফ আর যে তোমার ছবি, ফটোগ্রাফের সাথে ছবির ফারাক আমরা জানি না। আমাদের সৌন্দর্য বোধগুলো, চেতনাগুলো আমাদের ছোট থেকেই আমাদের পরিশীলিত করা হয় না আর কি। তো যে মানুষটা ফটোগ্রাফ কোনটা ছবি কোনটা চেনে না, তো সে কি করে তোমার কোনো গ্যালারিতে গিয়ে পিকাসোর ছবির মর্ম বুঝবে, বা ভিঞ্চির ছবির মর্ম বুঝবে, বা যামিনী রায়ের ছবির মর্ম বুঝবে? তার জন্য তো একটা তার পরিশীলিত মন তৈরি করা দরকার। ধরো আমরা যে বাড়িগুলোতে থাকি, আমাদের, তুমি দেখবে যে অনেকটা শিক্ষিত, অনেক শিক্ষিত একটি ছেলে এমএ পাস করেছে বা আর অনেক ডিগ্রি আছে, তুমি হোস্টেলে গিয়ে দেখবে যে তার গোটা হোস্টেলে সবকিছু এলোমেলো হয়ে আছে। অথচ একটি সাঁওতাল বাড়িতে তুমি যাও, দেখবে সাঁওতাল বাড়ির ঘরটি কত মানে পরিপাটি, সেখানে তার সৌন্দর্য যেন কিছু নেই, অল্প কিছু জিনিস আছে, কিন্তু একেবারেই সৌন্দর্য যেন চুঁয়ে পড়ছে। অর্থাৎ এই সৌন্দর্য বোধটা তো তাদের আত্মিক, মানে একেবারেই, মানে কি বলবো, যে তাদের জীবন চর্চার সঙ্গে এই বোধটা তৈরি হয়ে আছে। ফলত একটি সাঁওতাল মেয়ে বা সাঁওতাল ছেলে ছোট থেকেই তাদের ঘরকে যেভাবে সাজায়, জিনিসপত্রগুলো যেভাবে রাখে, সেখানে একটা সৌন্দর্য বোধের চিহ্ন থাকে। আমাদের মধ্যে আমরা পড়াশোনা করে হয়তো আর্টস নিয়ে সে পড়ছে, মানে শিল্প নিয়ে পড়ছে, কিন্তু দেখবে তার ঘর দুয়ার কিছুতেই শিল্পের চিহ্ন নেই। অর্থাৎ শিল্পকে বোঝার জন্য একটা চর্চার, জীবন চর্চা জরুরি হয়। সেই ছোট থেকে আমরা যখন স্কুলে পড়ছি তখন থেকেই কিন্তু সেই জায়গাটার অভাব তৈরি হচ্ছে। ফলত দেখবে তুমি যদি একটা পোর্ট্রেট আঁকো, কারো হুবহু মুখ এঁকে দাও, বলবে এ দারুণ ছবি আঁকে, কিন্তু তুমি যদি মুখ না এঁকে তোমার সেখানে কল্পনা ঢুকিয়ে দাও,
তাহলে বলে ছবিটা তো সেরকম হলো না, ওর মতো কই দেখাচ্ছি। যেমন ধরো দেখবে তুমি যে একটা গল্প ছিল খোকনের প্রথম ছবি বলে, একটা ক্লাস 5-6 গল্প আছে, মানে খোকন সেই দেখে দেখে সূর্য আঁকছে, দেখে দেখে চাঁদ আঁকছে, খোকনের বাবা খুশি, খোকনও খুশি, আমি ভালো ছবি আঁকছি। আর্টের মাস্টার মশাই এসে বললেন যে তোমার ছবিটা কই? তো আমার ছবি তো আমি এঁকেছি। বলছে না, এগুলো তো তোমার ছবি না, এগুলো তো সব দেখে আঁকা। তো আমার ছবি কেমন করে হবে? বলছে, তুমি কল্পনা করে যেটা দেখতে পাবে সেটাই আঁকবে। তো ছেলেটা কল্পনা চোখ বন্ধ করে বসে আছে, তো কিছুই দেখতে পাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছি না, তাও চেষ্টা করছে, তাও চেষ্টা করছে। একদিন অনেক পরে একটা ছোট ছোট ফুটকি মতো দেখতে পেয়েছে আর কি, চোখ বন্ধ করে একটা ফুটকি মতো দেখতে পেয়েছে, ফুটকিটা এঁকেছি। যে ফুটকিটা আঁকতে 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 কিছু মতো একটা হয়েছে। তারপর মাস্টারমশাই একদিন দেখে বলছেন যে হ্যাঁ এইটা তোমার ছবি। অর্থাৎ এইটা আমার ছবি, এইটা আমার সিনেমা, এইটা আমার কবিতা, যেটা আমি কল্পনা করে আমি যেটা লিখছি বা দাঁড় করাচ্ছি। অর্থাৎ একটা শিল্পের মধ্যে ইমাজিনেশন কতটা আছে, এই ইমাজিনেশনটাই হচ্ছে শিল্প। যেমন প্রদীপ্ত বাবু সিনেমা নিয়ে কথা বলছি, প্রদীপ্ত বাবু সিনেমার মূল জায়গা কোথায়? ম্যাজিক রিয়েলিজম, কল্পনাটা। বাস্তবের উপর ভিত্তি করে উনি যেটা করছেন সেটা বাস্তবের মাটি দিয়ে শুরু, কিন্তু তার ফিনিশিং বা তার আসল বিস্তারটা কিন্তু উড়ানটা কল্পনা। কল্পনাটা আছে বলে সেটা সিনেমা, কল্পনাটা বাদ দিলে তো সেটা একটা ওই যে আকাশ আট বা সে করে নাই সত্য ঘটনা অবলম্বনে, সেটাতে গিয়ে দাঁড়িয়ে যাবে। ইমাজিনেশনটা আমি খুঁজতে হবে এখন। সাধারণ মানুষদের কাছে কিন্তু ইমাজিনেশন জিনিসটাই কি বোধ নেই। ইমাজিনেশন, তার কিন্তু ইমাজিনেশনের কিন্তু যে পাওয়ার ইমাজিনেশন বা আমরা সবাই ইমাজিনেশনের করি। যে এই এইটা কি বোধটা বলবো, নেই বলেই তারা শিল্প বুঝতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে যদি বলি, ইমাজিন মানে এই কল্পনাটা কিন্তু আমরা সবাই করি। মানে করি বলতে সবাই করি, একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে একটা বড় পর্যন্ত সবাই করি। যেমন আমাকে অনেক সময় মানে যা টুকটাক গল্প লেখালেখি করে অনেকে জিজ্ঞেস করে যে গল্প লেখ মানে কিভাবে লিখিস কিংবা কিভাবে লেখো। আমি তাদেরকে এটাই বলি যে সাপোজলি তোমাকে এয়ারপোর্টে যেতে হবে, তুমি অফিস থেকে বেরোচ্ছ কিংবা তুমি ঘর থেকে বেরোচ্ছ, তোমার ফ্লাইট আছে 2টোর সময়, তুমি বেরোচ্ছ 10টার সময় কিংবা 11টার সময়। তুমি যখন ঘর থেকে বেরোচ্ছ তোমার মাথায় একটা ছবি ভাসছে যে আমি রাস্তাতে যাব, রাস্তাতে এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, আমাকে গিয়ে ওখানে একটা সিকিউরিটি চেক করাতে হবে, ওখানে গিয়ে ফ্লাইটটা এইভাবে ধরবো। এই যে তুমি মাথায় যেটা ভাসছে এটা কিন্তু তোমার কল্পনা। সেই কল্পনাটা তুমি যদি আগে ভাগে লিখে ফেলো তাহলে তোমার গল্প হয়ে যাবে, কিন্তু সবাই না ওটা লিখতে পারে না। বিষয়টা ভেবে ভাবো, ধরো হুম। বাচ্চাদের যে আলিফ লায়লা বলে যে সিরিয়াল হচ্ছে বা চন্দ্রকান্তা বলে যে সিরিয়াল হচ্ছে, সেটা তো কল্পনা। আবার আবার যেটা ধরো ম্যাজিক রিয়েলিজম যেটা হচ্ছে সেটাও কল্পনা। হুম, দুটোই কল্পনা, কিন্তু দুটোই সমান উচ্চমানের শিল্প নয়। কেন নয়? ধরো একটা শিশুও কল্পনা করে, একটা বয়স্ক মানুষও কল্পনা করে। একটা একটা মানুষ, একটা বয়স্ক মানুষ, তার মধ্যে পুরো শিশুর যদি ব্যাপারটা চলে আসে তাহলে আমরা বলবো এ ইমেচুয়ার। হুম, একটা বয়স্ক মানুষ যদি পুরো শিশুর মতো চাল চলন হয়, কথাবার্তা হয়, তাহলে আমরা তাকে ইমেচুয়ার বলবো। কিন্তু একটা বয়স্ক প্রাজ্ঞ মানুষের মধ্যে যদি শিশুর কিছুটা সারল্য থাকে, তাহলে তখন আমরা তাকে কি বলবো? সেই মানুষটাকে বলবো যে মানে তার তার যে সুচারু বোধ, সৌন্দর্য বোধ এবং তার একটা সরল সুন্দর মনের অধিকারী বলবো। ফারাকটা এইটাই যে আলিফ লায়লা যখন করা হচ্ছে, চন্দ্রকান্তা করা হচ্ছে, সেখানে যে কল্পনা, সেই কল্পনার মধ্যে যে প্রজ্ঞার অভাব, বাস্তব চেতনার অভাব, পুরোটাই এমন একটা কল্পনা যেখানে কোনো বাস্তব চেতনা নেই, বা যেখান থেকে একটা মানুষের বোধের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। শ্রেষ্ঠ শিল্প সেটাই যেটা একবার তুমি পড়ে নিলে বা দেখে নিলে তুমি আর সেই মানুষটা থাকবে না। অর্থাৎ তুমি একবার যদি কোনো একটা শ্রেষ্ঠ সিনেমা দেখো, তুমি পথের পাঁচালী দেখার পর আর দেখার আগে দুটো সম্পূর্ণ আলাদা মানুষ। তুমি বাকিটা ব্যক্তিগত দেখার আগে এবং দেখার পরে দুটো আলাদা মানুষ হবে। কোন শিল্প যদি সেটা না পারে তাহলে সেটা শ্রেষ্ঠ শিল্প নয়। মানে তুমি ওটা দেখার পরেও যা ছিলে, দেখার আগেও তা আছে, তার মানে ওটা বিনোদন, ওটা শিল্প নয়। শিল্প তোমার জেনেটিক্যালি পরিবর্তন ঘটাবে। তুমি একবার হীরক রাজার দেশে দেখার পর, উপলব্ধি করার পর, তুমি আর সেই মানুষটা থাকতে পারো না, তোমার পরিবর্তন চলে আসবে। অর্থাৎ যে ইমাজিনেশনটা তোমার জেনেটিক্যালি পরিবর্তন ঘটিয়ে দেবে, অর্থাৎ তুমি আর সেই মানুষটা থাকবে নাই, সেইটা হচ্ছে উন্নত শিল্প। আর ধরো আলিফ লায়লা চন্দ্রকান্ত দেখার পরে কারো কি বদল হয় কিছু? ফ্রি ফায়ারটাও একটা কল্পনা, সে তো কল্পনা করে খেলে, কিন্তু তার বৈপ্লবিক চেতনার বিস্ফোরণ ঘটেনি। ঘটেনি বলেই সেগুলো কোনো শিল্প নয়, সেই কল্পনাটা শিল্প নয়। তুমি যেমন ধরো বললে যে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি আমি, তুমি কি মনে করো এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে তুমি সেগুলোই মনে করো যেগুলো ক্যাজুয়াল, তোমার প্রয়োজনের জিনিস কল্পনা করো। কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে তুমি এমন কল্পনা করো যে তোমার কাজে লাগবে নাই,
অকাজের, অথচ তার মধ্যে একটা নান্দনিক বোধ আছে, সূক্ষ্ম শিল্প বোধ আছে, তখন সেটা শিল্পের সাহিত্যের। কিন্তু তুমি যদি বলো যে আমি কোথায় যেন টাওয়ারটা দেখেছিলাম, ওই টাওয়ারটার সামনে ওই ওই ইয়াটা আছে, ওই হোটেলটা আছে, ওইটা তোমার প্রাগমেটিক বিষয়বস্তু, প্রাগমেটিক তো শিল্প নয়। হুম, কিন্তু মানে ঠিক। কল্পনা মানে কল্পনা তো করতে পারে, দ্বীপ, না দ্বীপ যেটা বললো আমি বুঝে গেছি যে কল্পনা হচ্ছে, তুমি যেটা প্রথমে বললে আমাদের, যে কল্পনা হচ্ছে শিল্পের প্রথম শর্ত, কিন্তু একমাত্র শর্ত নয় যে কল্পনা করলেই শিল্প। না, এইটা কেমন কল্পনা দয়মেদা সেটা বলছে। বলবো। না আমি বলে এক্স্যাক্টলি। দিচ্ছি আরেকবার। যেমন হচ্ছে, ধরা যাক একটা ছেলে খুব সুন্দর ছবি আঁকতে পারে কাউকে দেখে, সেটা তো একটা প্রিন্টারও করতে পারে। আমি কাগজ দিয়ে দেবো, তার ছবি দিয়ে দেবো, প্রিন্ট আউট করে বার করে দেবে। কিন্তু যেটা প্রিন্টার পারে না বা যন্ত্র পারে না, সেটা হচ্ছে দর্শন নেই তার, তার চিন্তা ভাবনা নেই, তার ভাবনা নেই, তো নতুন কিছু জন্ম দিতে পারে। তাই তো সেটা দয়মেদা একটু আগেই বলছিল, যেটা যেটা তুমি যদি নিজের কল্পনা, ঠিক না মানে ভাবনা চিন্তা বা কল্পনা বলা যায় বা দর্শন বলা যায়, সেটা দিয়ে যদি নতুন কিছু জন্ম না দিচ্ছ, মানে হুবহু যেটা দেখছি সেটাই যদি ছবিতে এঁকে দিই আমরা, সেটা তো একটা যন্ত্রও করতে পারে। আমি তো কপি করছি। আমার নিজস্ব চিন্তা ভাবনা তার মধ্যে যদি না প্রতিফলন ঘটে, যেটা একটা যন্ত্র পারে না, যেটা একটা মানুষই পারে, সেখানে একটা মানুষ আর যন্ত্রের পার্থক্য যে মানুষ ভাবতে পারে, যন্ত্র পারে না। তো সেইটাই হচ্ছে শিল্পের একটা একটা শর্ত, কিন্তু অবশ্যই একমাত্র এবং শেষ শর্ত না। আচ্ছা আমি একটা কথা বলি, যে রানু সুখকার মুখার্জি মানে হচ্ছে আমাদের বৌদি একটু প্রশ্ন করেছে, উৎকর্ষ পাঠক অথবা উৎকর্ষ দর্শক তৈরি না হওয়ার পিছনে একজন শিল্পী কতটা দায়ী? এটা খুব ভালো প্রশ্ন। কিন্তু সুমিত দা করেছে, ব্যাকেট লেখা আছে সুমিত, সুমিত দা করেছে যে উৎকর্ষ পাঠক অথবা উৎকর্ষ দর্শক তৈরি হওয়ার না পেছো তৈরি, মানে আমরা সবকিছু তো আর দর্শকের ঘাড়ে চাপাই দিতে পারি আচ্ছা, না, যে দর্শক বোঝে না, আমি দর্শক উত্তরটা দেবো জানে না। কি? আমি তুমি উত্তর দেবে। দিচ্ছি। কিন্তু আমরা কি করি, ম্যাক্সিমাম শিল্পী দর্শকের ঘাড়ে দোষ চাপাতে খুব পছন্দ করে, যে দর্শক বোঝে না, দর্শক জানে না সিনেমা দেখতে, দর্শক মানে জানে না বই পড়তে, দর্শক জানে না কবিতা দেখতে। দর্শককে তৈরি কে করবে তুমি বলো? বলি প্রশ্নটা তাহলে এখানে নাকি? যে আমরা শিল্পী কতটা দায়ী। হ্যাঁ বলো। এটা তো একটা মাল্টি ডাইমেনশনাল কোশ্চেন, মানে আমি এক উত্তর দিয়ে আটকে দিলে এর দাম্ভিক উত্তর হবে। আমি যেহেতু প্রথম উত্তরটা বলবো, তারপরে ওই পেছন দিক থেকে ভাববো। প্রথমত হচ্ছে হুম। যে ধরো একটা বেল পেকে আছে, বেলের ভিতরে শাঁস আছে। বেলের বেল কি ঠিক করে দেবে যে আমাকে কে খাবে না খাবে? বেল কি প্রস্তুত করে দেবে তোমাকে যে তুমি ভাই আমাকে খাওয়ার জন্য এইভাবে এইভাবে এই করতে হবে? বেলের কাজ, সে ফুটে থাকবে, তার ভিতরে শাঁস আছে। মানুষ জানে বেলটাকে ভাঙলে আমি শাঁসটা খেতে পারবো, মানুষ খায়। অন্য যে পারে না সে খেতে পারে না, ফলে তো বেলের দায় নেই তাকে তার উপভোক্তা তৈরি করার, বা তাহলে তো সে বেল হতে পারবে না। মানে ধরো একটা ফুল ফুটে আছে, ফুলটাকে কেউ ছিঁড়ে নেয় আর কেউ ভালোবাসে। এবার ফুল কি নিজে থেকে তাকে ভালোবাসার জায়গা তৈরি করতে পারবে? সেটা তো আমার দিক থেকে আমাকে তাকে ভালোবাসতে হবে। একজন শিল্পী শিল্পটা তৈরি করতে পারে, কিন্তু সেই শিল্পটার জন্য অনেক মানুষকে রেডি করার কাজটা শিল্পীর নয়। সেটা একজন যে শিল্পকে উপভোগ, শিল্প তো একটা মধু, মধু তুমি খেতে চাও তো তোমার চাক ভাঙতে হবে, চাকটা তো আর মৌমাছি এসে ভেঙে দেবে না, তোমাকে ভাঙতে হবে। এটা সোজা লাইনে বলতে পারি আমি, কিন্তু এখানে বলে শেষ হয় নাই। তাহলে তো ভাই তুমি এটা করো অনেক তোমার অনেক শিল্প, এখানে শেষ অনেক হয় নাই অংশ কথা। বেরোচ্ছে। হম হম, এখানে অবশ্যই। অংশ বেরোবে, সেই অংশটা আমি বলি। যে সেইটা আমি শুরুতেই বলেছিলাম যে নন্দলাল বোসের ওই ওইখান থেকেই পাওয়া যাবে যে আমাদের যে সোসাইটিটা বড় হচ্ছে, সেই সোসাইটিকে বোঝানোর দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে, অভিভাবকের দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, যে শিল্পকে বোঝা জরুরি। শিল্পটাকে আমরা বলি আর্টস ফর আর্টস সেক, এটা সব থেকে ভ্রান্ত একটা কথা। শিল্প শুধুমাত্র বিনোদনের জন্য নয়, শিল্পই শিল্পের জন্য নয়। শিল্প হচ্ছে প্রতিটা মানুষের জীবন যাপনের, তার রাজনৈতিক চেতনা বৃদ্ধিতে, সামাজিক চেতনা বৃদ্ধিতে, সাংস্কৃতিক চেতনা বৃদ্ধিতে, জীবনযাপনের মানকে উচ্চতর করার জন্য শিল্প অনিবার্য একটা বিষয়। এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, অনিবার্য বিষয়। যার শিল্পবোধ নেই সে পৃথিবীতে সব থেকে কম ভোগী। একজন মানুষ প্রচুর টাকা রোজগার করে, আমি একেবারে জোরের সাথে কথাটা বলছি, যে মানুষটা প্রচুর টাকা রোজগার করে তার উদ্দেশ্য তো ভোগ করা, কিন্তু এই ভোগটা আংশিক হয় যদি না তার মানসিক উৎকর্ষতা থাকে। তোমার প্রচুর টাকা কিন্তু থাকলেও তুমি রবিশঙ্করের গান গান উপভোগ করতে পারবে না, তোমার প্রচুর টাকা থাকলেও তুমি বুদ্ধদেব দাশগুপ্ত সিনেমা উপভোগ করতে পারবে না। তুমি দুটো মাংস খেতে পারবে জোর করে চিনিয়ে, হ্যাঁ,
কিংবা দুটো পার্থিব জিনিস কিনতে পারবে, কিন্তু বড় জিনিসটাই তোমার বাইরে থাকবে, তোমার জীবনের বোধের উপভোগের বাইরে থাকবে। অর্থাৎ মানুষ যদি ভোগেই করতে চায়, তার জন্য শিল্প বোধ চেতনাবোধ দরকার। এরপরে তার পরের প্রশ্ন আসে ভোগের পরে জীবনকে সুচারুভাবে সঠিকভাবে নিয়ে যাওয়া, যার জন্য শিল্প খুব জরুরি জিনিস। কিন্তু খুব চাতুরীর সাথে রাষ্ট্র মানুষকে বুঝিয়েছে যে শিল্পটা জীবনের জন্য প্রয়োজনীয় নয়, এটা রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র মানুষকে বুঝিয়েছে, যাতে শিল্প বুঝলেই মানুষ তো অনেক বেশি সংবেদনশীল হবে, অনেক বেশি তার চিন্তন ক্ষমতা বেড়ে যাবে, সেটা রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক। ফলত রাষ্ট্রের একটা দায়িত্ব থাকে প্রত্যেকটি মানুষকে সঠিক শিল্প উৎকর্ষ শিল্প বোঝানোর জন্য উদ্বুদ্ধ করা। রাষ্ট্র সে কাজটা করেনি। শিক্ষকের দরকার ছিল, ছোট থেকে স্কুল থেকে আমরা বাচ্চাদেরকে যদি শিল্প সম্পর্কে সঠিক শিক্ষা দিতাম, তাহলে একটা বাচ্চা ধীরে 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 সঠিক ছবি, সঠিক কবিতা, সঠিক গল্প বেছে নিত। কিংবা যদি আমরা পরিবারের ক্ষেত্রেও আমরা কি করি, বলি তোকে পাশের পড়াটা পড়তে হবে, ফেলের পড়াটা নয়। আমরা তো পরিবার থেকেও সেই শিক্ষাটা দিই না। অর্থাৎ একজন কবি সে লিখছে, সে কি করে ঘরে ঘরে গিয়ে বলবে ভাই তুই আমার কবিতা পড়? এই দায়িত্বটা প্রত্যেকটা নাগরিকের আছে, যেখানে আমরা যারা আমাদের শুনছে তাদেরও আছে, আমাদেরও আছে। আমরা এই অনুষ্ঠানটা করছি কিসের জন্য? আসলেই তো এই অনুষ্ঠানটা আমরা দুটো দর্শক তৈরি করতে চাইছি, দুটো পাঠক তৈরি করতে চাই, তার আমরা কি করছি না? করছি তো। কিন্তু এটা শুধু শিল্পীর দ্বারা সম্ভব নয় বা ডিরেক্টরের দ্বারা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে শিল্পটা তার নিজের স্বার্থ। শিল্পটা হচ্ছে সেই সম্পদ, যে সম্পদ দিয়ে এই পৃথিবীর সে অপার্থিব সব সম্পদকে ভোগ করতে পারবে। আর না হলে তার সমস্ত ভোগ আংশিক হয়ে যাবে। তাহলে দায়িত্বটা কার থাকে? দায়িত্বটা তারও থাকে, প্রত্যেকটি নাগরিকের দায়িত্বটা। আশা করি উনি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, এর থেকে ভালো উত্তর আর হয়নি। তরুণ কিছু বলতে চাস? হ্যাঁ, না, ঠিকই আছে, দয়ামেদা ঠিকই বলেছে। আমার একটা প্রশ্ন আছে তোদের দুজনের কাছে, ধরে নে তোরা, মানে দয়ামেদার কাছে আর দীপের কাছে, যে এটা মানে ইতিহাস সাক্ষী আছে যে বিভিন্ন সিনেমা করতে যেয়ে বহুবার সাহিত্যিকের সাথে ফিল্ম মেকারের একটা সংঘাত হয়েছে। যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের অরণ্যের দিনরাত্রি যখন সত্যজিৎ রায় করছেন, সত্যজিৎ রায়ের ওই অরণ্যের দিনরাত্রি সুনীল গঙ্গোপাধ্যায়ের পছন্দ হয়নি, ঠিক আছে, পছন্দ হয়নি, আর তার জন্য বলেছিল যে আমার ভাল লাগেনি। বা অনেকে শুধু পছন্দ হয়নি এখানে থেমে থাকেননি, তিনি হয়তো দুঃখও পেয়েছেন খুব, যে আমার গল্পটা পরিবর্তন করা হলো, চেঞ্জ করা হলো। যেমন আমি বলি যে বৃষ্টি এবং তুমি করার সময় আমরাও কিছুটা চেঞ্জ করেছি। এবার সেই চেঞ্জটা বিভিন্ন কারণে হতে পারে, হয়তো মানে যেটা শিল্পের খাতিরেও হতে পারে শুধুমাত্র, আর আরেকটা হতে পারে যে আমি বাজেটের খাতিরে, বা আমার কিরকম অ্যাক্টার আমি পাচ্ছি, কিরকম অ্যাক্ট্রেস পাচ্ছি, কিরকম লোকেশন পাচ্ছি সেই খাতিরে, বা টেকনিক্যাল কারণে হতে পারে যে এই জিনিসগুলো, ধরে যাক একটা গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা গল্প আছে অন্ধকারে সামথিং কিছু, যেখানে গোটা গল্পটাই অন্ধকারে বলছে, যে অন্ধকারে আছে একজন, রাস্তায় একটা আহ, উম, একজন অপরিচিত মানুষের সাথে তার দেখা হচ্ছে, কিন্তু অন্ধকারে। সেটা তো আমি সিনেমায় তো অন্ধকার দেখাতে পারি না, তো একেবারে কালো। তো সেক্ষেত্রে আমি চেঞ্জ করলাম, হয়তো দেখাচ্ছি। তো আমি বলছি এটা টেকনিক্যাল কারণে চেঞ্জ করলাম। তো বিভিন্ন কারণে আমরা পরিবর্তন করে থাকি, তার ফলে বহুবার যেমন অবশ্যই ইয়েকেও শুনতে হয়েছে, প্রদীপ্ত ভট্টাচার্য যখন করলেন রাজলক্ষ্মী শ্রীকান্ত, তাকেও শুনতে হয়েছে যে অনেকটা চেঞ্জ করেছেন আপনি, এখনকার দিনে করেছেন। তারপর যে অন্নদাদিকে দেখিয়েছেন, অন্নদাদিকে এভাবে, যেটা পরে যা অন্নদাদির সাথে যেটা দেখানো হয়েছে ইন্দ্র, সেটা ছিল না উপন্যাসে। তো না, এটা চেঞ্জ করেছেন কেন, বা তাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। তো সেক্ষেত্রে তুমি কার পক্ষ নেবে? একজন সাহিত্যিক হিসেবে কি সাহিত্যিক, মানে সাহিত্যিক যে, তার পক্ষ নেবে না চেঞ্জ করা উচিত না ফিল্ম না না, মেকারের? বিষয়টা যেমন আমাদের হুবহু, বুঝতে আর হবে। যদি তারা, আমি বলে দিচ্ছি, তারা একটা যুক্তি দেয়, যদি তুমি করতেই চাইছো তাহলে নিজের চিত্রনাট্য রাখো, নিজের গল্প লেখো। আর যদি না করতে পারবে তাহলে তুমি কোনো জিনিসকে ভাঙবে না, অ্যাজ ইট ইজ রাখতে হবে। না আমি না না, দুজনকে বিষয়টা একবার, বিষয়টা আমি দয়ামেদার কাছে নিচ্ছি প্রশ্ন উত্তরটা, তারপর আমি দীপের কাছে নেবো। আমাদের টাইম চলছে, চলুক না, কোনো ব্যাপার না, বলো। বিষয়টা আমাদের বুঝতে হবে যে আমরা একটা সিনেমা একটা সাহিত্যের উপর ভিত্তি করেই তৈরি হয়, কিন্তু তারপরও আমাদের মাথায় রাখতে হবে সাহিত্য আর সিনেমা দুটো সম্পূর্ণ অনেকটা আলাদা দুটো মাধ্যম। সাহিত্যের ক্ষেত্রে কি হয়, যখন একজন মানুষ কোনো একটি গল্প লিখে, সেই গল্পটার মাল্টি ডাইমেনশনাল মাল্টি ডাইমেনশনাল বোধ তৈরি হতে পারে, মানে আলাদা আলাদা পাঠক, আলাদা আলাদা অনুভব তৈরি হবে একটা গল্প থেকেই। এটা ঘটনা।
এবং যিনি লিখেছেন তিনি নিজেও একটা পাঠক, তো তার লেখার পাঠক, তিনি আগে গল্পটা পাঠ করেছেন, তারপরে গল্প লিখেছেন। আগে গল্প নিজেকে পাঠ করতে হয়, তারপর লিখতে হয়। তো তিনি যে পাঠটা করেছেন সেটা একমুখী, তারপর তিনি যেটা লিখলেন তারপরে ছাপিয়ে ছেড়ে দিলেন, তার বহুমুখী স্তর তৈরি হতে থাকে। সৌরভ ওই গল্প পড়ে যা বুঝবে, দীপ যা বুঝবে, আমি যা বুঝবো, তার মধ্যে ফারাক থাকবে। একজন ডিরেক্টর একজন একমাত্র পাঠক। ডিরেক্টর ওই গল্প পড়ে তিনি যা বুঝবেন সেটাকে নামিয়ে দেবেন। ফলত সিনেমাতে কি হয়, ডিরেক্টর যে পার্টটা করলেন সেটাই দর্শককে বুঝতে হয়। মানে সিনেমার ক্ষেত্রে ওই একটা সিনেমা দেখার পরে সেই সিনেমা থেকে আরো হাজার রকম মাল্টি ডাইমেনশনাল আঙ্গিক গুলো কমে আসে, এটা আমি জানি কিছু আছে, কিন্তু গল্পের মতো নেই। গল্পে কি হয়, অনেক বেশি ওপেন স্পেস থাকে। সিনেমা যখন আমরা বানাই, যেহেতু সেটা দৃশ্য মাধ্যম, সেই ওপেন স্পেসটা কমে আসে। কমে আসার ফলে কি হয়, সিনেমা শুধুমাত্র ডিরেক্টরের দৃষ্টিভঙ্গি দিয়েই যে দর্শক তাকে দেখতে হয়, এটা সীমাবদ্ধতা কিছুটা তৈরি হয়। একজন গল্পকার যখন সেই গল্পটা তুলে দিচ্ছেন তখন তো সে বুঝতে হবে যে এটা একজন পাঠকের দৃষ্টিভঙ্গি দিয়ে সিনেমাটা তৈরি হচ্ছে। একজন পাঠক যে সিনেমাটাও দেখবে আর গল্পটাও পড়বে, আমি নিশ্চিত তিনি যদি দীক্ষিত পাঠক হন, দুটো আলাদা অনুভূতি পাবে। মানে গল্পটা পড়ার পরে তার যে অনুভূতি তৈরি হবে, তারপর তিনি যদি সিনেমাটা দেখতে যান, তিনি তিনি যদি মনে করেন যে আমি যেটা পড়ে বুঝেছি সেটাই ওখানে পাবো, তো তিনি প্রথমেই একটা ভুল ধারণা নিয়ে সিনেমা হলে যাচ্ছেন। কারণ আমি একটা গল্পের নায়কের টাকে আমি কল্পনা করছি নিজের মতো করে, আর যিনি গল্পটাকে সিনেমায় রূপ দিচ্ছেন তিনি নিজের মতো করে কল্পনা করেছেন। তারপরে আবার কি হচ্ছে, সেই গল্পটাকে সিনেমাতে নামানোর জন্য অনেক কিছু সংযোজন বিয়োজন করতে বাধ্য। একটা একটা গল্পকে আমরা যাত্রায় নামাই, নাটকে নামাই, মাধ্যমটা আলাদা, প্ল্যাটফর্ম আলাদা। তো যেমন ঋত্বিক ঘটক যখন অযান্ত্রিক করছেন, তো আমি ভাবছিলাম যে অযান্ত্রিকে যে যে কথাগুলো ওই এর মধ্যে বলা আছে, মানে ওই গাড়িটার মধ্যে গাড়িটা বলছে জগদ্দল, সেটা কিভাবে ঋত্বিক ঘটক বলাচ্ছেন, আমার কৌতূহল ছিল। তো ধীরে ধীরে একটা বাচ্চা ছেলেকে দিয়ে বলিয়েছেন। এই যে বাচ্চা ছেলেটা যন্ত্রের কথাগুলো বলবে, মানে যন্ত্রের বিবেক হয়ে উনি তার প্রতিনিধিত্ব করিয়েছেন, আমি যখন গল্পটা পড়ছিলাম সেটা তো ভাবিনি। আরেকজন ডিরেক্টর সেইটা নিয়ে ভাবলে উনি অন্য কোনো মাধ্যম দিয়ে সেই গল্পটা বলাতেন। আজকের দিনের কোনো কমার্শিয়াল ডিরেক্টর হলে হয়তো গাড়িটাই কথা বলতো, আজকের দিনে কোনো কমার্শিয়াল ডিরেক্টর হলে। ফলত অযান্ত্রিক পড়ার পর আমি যদি অযান্ত্রিক সিনেমা দেখি, তার তো একটা ফারাক তৈরি হবে। এটা মেনে নিতে হবে যে আমার গল্প মানে সিনেমাতে ওই আমি যেমন কল্পনা করেছি সেটাই দেখতে পাবো, তাহলে তাহলে আমাকে বিশ্বাস করতে হবে এটা মৌলবাদী ধারণা। একজন গল্পকার গল্প লিখিয়ে সেই গল্প সিনেমা হচ্ছে এবং আমি যেমন ভেবেছি তেমনই থাকবে, এটাকে আমি মৌলবাদী ধারণা মনে করি। মানে তার থেকে তো সরে আসবেই, এবং সেই সরে আসাটা তাকে দেখতে যেতে হবে যে কতটা সে অন্যরকম ভেবেছে এইটা। এবার হুম। আমি যদি এবার বলি, দীপ কি বলছে আমি আমি দেখি। একদম ধরে নে তোর সাহিত্য তোর আমি সাহিত্য হিসেবে আরেকটু বলছি। আমি আরেকটু তোকে পয়েন্ট করে দিচ্ছি। যেমন ধরে নে তোর সোমদাকে বুঝতে বলছে, পারি, ঠিক আছে, বুঝতে এবার বুঝতে তুই পেরেছি। সোমদার যেরকম বর্ণনা করছিস সেটা চেঞ্জ করছে তোর। দুটো পার্সপেক্টিভে বলছি, এবং মানে নিজের যেটা এক্সপিরিয়েন্স আর কি, সেই হিসেবে বলছি যে সন্ধ্যার ব্যাপারটা যেটা বলছি, আবার এই হিসাবে যে আমি সিনেমা দেখি, প্রচুর সিনেমা দেখি, বাংলা, হিন্দি, ইংলিশ সবই দেখি। তো যদি ইংরেজিতে বলা হয় শার্লক হোমস, পড়ার সময় একটা কল্পনা যেমন থাকে, শ্রীকান্ত বহুবার পড়েছি সেরকমই, মানে আবার শঙ্করের যেটা চৌরঙ্গী সেটাও পড়েছি, স্মরণরীতি নাট্যি কিংবা এদিকে পথের পাঁচালী। তো সবগুলো পড়ার সময় মানে ম্যাক্সিমাম টাইমে কি হয় যে কোনো সিনেমা বেরোলে আমি চেষ্টা করি যে কোনো উপন্যাস বেসিসে যদি সিনেমা বেরোয় সেটাকে আগে পড়ে নিতে। পড়ার সময় যেমন মানে শ্রীকান্ত রাজলক্ষ্মী আমার ওয়ান অফ দ্য ফেভারিট উপন্যাস। তো সেই হিসাবে যখনই শ্রীকান্ত পড়ি, নিজের কল্পনা কিন্তু ফিক্স আছে সেই ছোটবেলা থেকে যখন থেকে পড়ছি, কল্পনাটা মানে যখনই পড়ি সেই অনুভবটা আছে। কিন্তু শ্রীকান্ত দেখতে দেখতে একটা নয়, তিন তিনটা শ্রীকান্ত, তিন তিনটা ডাইরেক্টরের গল্প চলে এসেছে, তিন তিনটে হিরো, তারা কিন্তু ছাপিয়ে যাচ্ছে না, কোনোভাবেই ছাপিয়ে যাচ্ছে না। আমি কখনোই শ্রীকান্ত চরিত্রের উপর নেক্সট টাইম পড়তে গেলে ঋত্বিক চক্রবর্তী দেখতে মানে আমি দেখতে পাবো না, আমি নিশ্চয়ই ওই যা ভাবতাম যেটা আমার কল্পনা সেটাই হবে। সেই ক্ষেত্রে যখন কোনো একটা যেমন কিন্তু সেই ক্ষেত্রে যখন শার্লক হোমস পড়া হবে, শার্লক হোমস পড়ার সময় কিন্তু ওই রবার্ট ডাউরি জুনিয়র নাহলে বেনেডিক্ট কাম্বারব্যাচ দুজনের একটা ছবি চলে আসে, কিংবা আমাদের যেমন সানডে সাসপেন্স মিল করে শার্লক হোমসের। তো যেহেতু তুই যখন সিনেমাটা আগে দেখেছিস। যেহেতু মানে সব গল্প আমি সিনেমাটা আগে দেখেছি হয়তো, কিংবা গল্পটা পরে পড়েছি, পুরো সবকিছু পড়িনি, এরকম হয়। ঠিক আছে, ব্যোমকেশ বক্সীর ক্ষেত্রেও আগে পড়ে নিয়েছি, পরে যখন এরপর যদি এরপর আমি ব্যোমকেশ বক্সী পড়তে যাই তখন কিন্তু এই যে মানে কিছু না হলেও সাময়িক হলেও আমাকে কিন্তু এই আমি যেটা ভিজুয়াল মাধ্যমে দেখেছি সেটা কিছু না কিছু টাইমে আসবেই আসবে, কিছুটা হলেও আসবে হয়তো।
সেইটা দাবানো কঠিন এবং সেটা দাবিয়ে এগিয়ে যাওয়া এটা একটা প্রবলেম। তো আমার মনে হয় হুম। যে সাহিত্যটাকে সবার আগে পড়া দরকার, যে কি লেখা আছে। এবং সাহিত্যর সাথে কখনোই সিনেমাটাকে কম্পেয়ার করা উচিত না। হ্যাঁ, সেইটাকে কতটা এবং কতটা মানে, যেহেতু সিনেমা কি, যে একজন যে ডাইরেক্টর আছে সে নিজেরও কল্পনা চাপাবে তার মধ্যে, সে নিজে একটা স্ক্রিন লিখতে। বৃষ্টি এবং তুমি নিয়ে যেমন কথা হচ্ছিল, যেমন বৃষ্টি এবং তুমিতে যা লেখা আছে পুরো ঘটনাটা, যেমন ওইদিকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথা বলছে যে অন্ধকারে, বৃষ্টি এবং তুমিটা পুরো একটা অন্ধকারের গল্প, যেখানে বৃষ্টি হচ্ছে বাইরে এবং পুরো ঘরের মধ্যে অন্ধকার, একটা মোমবাতি পর্যন্ত জ্বলেনি, শুটিং করা পসিবল না। অনেক কিছু আছে যেগুলো তো মানে এরপর যেমন অতীতে কিছু কথা হচ্ছে সেটাও সেইভাবে পসিবল নয়। তো সেক্ষেত্রে যেমন সৌরভ যখন প্রথমে আমাকে পাঠালো যে দেখ একটা স্ক্রিন প্লে, আমি বললাম যে এটা কিন্তু মানে এই স্ক্রিনটা আমার পছন্দ হয়নি, কারণ আমি তখনও সেই গল্পটা থেকে বেরিয়ে আসতে পারিনি। আমাকে টাইম লাগলো গল্পটা থেকে বেরিয়ে যখন স্ক্রিন প্লেটা পড়ছি তখন বলবো, বাহ, একদম পারফেক্ট, কিন্তু স্ক্রিন প্লে তো তখনও কিছু চেঞ্জ হয়নি। আমাকে গল্পটা থেকে বেরিয়ে আসতে হলো। আমি প্রথম লেখক হিসেবে ভাবছিলাম, পরে আমার গল্প থেকে যখন বেরিয়ে এসে অ্যাজ এ দর্শক হিসেবে দেখলাম যে হ্যাঁ এইভাবে হতে পারে, তখন কিন্তু স্ক্রিন প্লেটা ঠিক আছে এবং সেইভাবেই হয়েছে। সেম মানে সোমদার অডিও স্টোরি আছে এখনো অনেকগুলো পডকাস্ট চ্যানেলে। তো তারা যখন বানালো, ইউটিউবে একজন বানিয়েছিল প্রথম গল্পটা, তো তারা 2 বছর আগে গল্প, তারা যখন বানালো সে সোমদের যে ভয়েস আছে সেটাকে আমি কন্ট্যাক্ট করলাম, তাকে সিম্পল বললাম যে ভাই তুই যে আওয়াজটা দিচ্ছিস সেটা আমার কল্পনার ধারে কাছেও যাচ্ছে না, মানে আমি যেভাবে তৈরি করেছি এটা তার ধারে কাছেও যাচ্ছে না, মানে আমার একদমই পছন্দ হয়নি। পরবর্তীকালে কিছু কপিরাইট ইস্যু নিয়ে সে সেটাকে হাঁটিয়ে দিই। আবার সেটা যখন পকেট এফএম এ বানালো, পকেট এফএম এ বানিয়ে যে ভয়েসটা দিল সেই ভয়েসটা একটু উঁচু গলা, বাট কিন্তু তার কাছাকাছি পৌঁছে, তখন মনে হয় হ্যাঁ আপনার ঠিকঠাক আছে কিছুটা এই টাইপের। তো এটা একটা ইয়ে করে যে আমি ক্যারেক্টারটা কিভাবে জাস্টিফাই করেছি, মানে ক্যারেক্টারটা আমার কি এবং তার সেটা সামনের জন কি করছে। সিনেমার ক্ষেত্রে সবকিছু হয় না, কিন্তু এরপর যদি আমার ক্যারেক্টারটা, যেমন একেন বাবুর ক্ষেত্রে, একেন বাবুর গল্পের চুল আছে, ভুঁড়ি নেই, পাতলা সাতলা মানুষ, ঠিক আছে, যখন আমরা একেন বাবু হইচই দেখবো তার ভুঁড়ি আছে, টাক আছে, দুটো চরিত্র ম্যাচ করে না, কিন্তু তবুও লোক সাহিত্যটাও পড়ছে আবার ওয়েব সিরিজটাও দেখছে এবং খুব ভালোভাবেই দেখছে। দীপ, এক্সেপ্টেন্স। এইটা নিয়ে একটা কথা বলি। দেখো দীপ, ব্যাপার হচ্ছে ধরো, ধরো যখন ফেলুদা লিখছেন আমাদের সত্যজিৎ রায় যে সময়ে বসে, সেই ফেলুদাকে তুমি যদি আজকের প্ল্যাটফর্মে বা আজকের সময়ে বসাও, তাহলে নিশ্চয়ই তোমাকে অনেক কিছুই বদল করতে হবে। তো আজকে কম্পিউটার চলে আসছে, আজকে ডায়েরি মেনটেন করা বা এগুলো তো বদল হবেই না। আজকের সময় যদি তুমি রাখো, সেগুলো হয়তো তিনি দেখেছেন সেই সেই সিনেমাতে বা সেই চিত্রায়নে। এটা বলছি যে এখনকার দিনে যে তুমি যদি ফেলুদা মানে কেউ যদি পড়তে যায়, আমার মনে হয় যে তার মাথায় একবার না একবার সৌমিত্র চট্টোপাধ্যায় নাহলে সব্যসাচী আসবেই আসবে, যে হ্যাঁ এইরকম বদলেছে। তারা কেউ দেখেনি এরকম নয়, দেখেছে। সে যদি এখন এরকম ফেলুদা আগে ওটা দেখেছে কিংবা এখন পড়তে যায়, এটা শিওর যে ওই ওই চিত্রায়নটা মাথায় আসবেই, এসছে তারপর সে পড়ছে, কারণ সে সেক্ষেত্রে নিজের গল্পটা একটু হলো হ্রাস পেয়ে যায়। আর যদি সাহিত্যটা আর আগে একটা পড়ে। আমি, হ্যাঁ আমি একটা কথা বলি, তুই পকেট এফএম আর আরেকটা বললি না কথা যেটা, আমি হুম তোকে বলে দিচ্ছি। বই, বইয়ের কিন্তু বিকল্প অডিও স্টোরি হতে পারে, কারণ ও বইটাই কিন্তু পাঠ করে, মানে অডিও স্টোরির মধ্যে নিজস্ব কোনো কিন্তু আলাদা কোনো ওটা কোনো আলাদা কিন্তু আর্ট মাধ্যম না। বই পড়া আর অডিও স্টোরি শোনা একই জিনিস। কিন্তু সাউন্ড কিন্তু যেটা মানে সিনেমা, হ্যাঁ, গলার গলার আওয়াজটা যে আমার, এরপর ধর আমার হ্যাঁ কিন্তু ক্যারেক্টার তোরটা হুবহু পড়ছে তো, বুঝতে পারছিস? তোরটা হুবহু পড়ছে তো, মানে আবার ওটা ওইটা বই পড়ার কিন্তু, মানে ওইটা যদি ভুল হয়, তোর কল্পনা অনুযায়ী না যায়, তাহলে তুই বলতে পারিস। হুম কারণ অডিও এক্স্যাক্টলি। স্টোরিটা হচ্ছে আসলে বই, তুই ওটা বলতে পারিস, কারণ তুমি বইটাকেই অডিও করছো, ওটা যে বই, একটা জায়গায় অডিও বই। প্রবলেম কিন্তু আমার ওক্ষেত্রে সিনেমাটা কিন্তু বই না, সিনেমাটা বই না। আলাদা, একদম আর্ট ফর্ম আলাদা। তো সিনেমার মধ্যে কিছু নিজস্ব সংযোজন থাকতে পারে। আমি সিনেমার ক্ষেত্রে হ্যাঁ কিছু হ্যাঁ, থাকে। তোর কি মনে হয় ঠিক, হ্যাঁ ঠিক কিনা? যদি সে নিজের মতো করে গল্পটা কিন্তু তৈরি করতো, বুঝতে ওইটাই। পারছিস? তো আমি সে, যেটাই বলি এই হ্যাঁ, ক্ষেত্রে এটাই বলি যে দুটো শ্রুতি দুটো নাটক ধরা যাক। সিনেমা আর হ্যাঁ সাহিত্য বল। দুটো আছে, দুটো পরস্পর কানেক্টেড আছে। তা আমার মনে হয় যে সাহিত্যটাকে যখন সিনেমা কিছু একটা যে সাহিত্যের উপর হয়, তো সাহিত্যটাকে হুম। পুরোপুরি আগে ভালোভাবে মানে পড়ে নেওয়া দরকার যে কি আছে না আছে। সিনেমাটা দেখে এসে সাহিত্যটা পড়তে গেলে তখন মনে হয় যে না সাহিত্যতে এর থেকে বেশি কিছু আছে। আর এবং সাহিত্যে যেটুকু আছে সবকিছু সিনেমাতে এক্সপেক্ট করাটাও আমার মনে হয় না যে এক্সপেক্ট করা উচিত। কিছু ছাড়িয়ে যায়, মানে চারুলতা ছাড়িয়ে গেছে, মানে নষ্টনীড় যেটা অন্য লেভেলের, সেক্ষেত্রে চারুলতা দুটো কম্পেয়ার হয় না, ঠিক আছে। মানে আবার পথের পাঁচালী, টোটালি মানে ওর কোনো কম্পেয়ারই হবে না, দুটো কম্পেয়ার হয় না। তাই আবার না? পথের পাঁচালী দুটো কম্পেয়ার হয় না। সেক্ষেত্রে এবার কে কাকে বহু ছাড়িয়ে দৃশ্য। গেছে
রবীন্দ্রনাথের সাথে আমি সত্যজিৎ রায় বলবো না যে সত্যজিৎ রায় রবীন্দ্রনাথ থেকে, সেটাকে আমার রবীন্দ্রনাথ সত্যজিৎ এইরকম একটা কম্পেয়ার হ্যাঁ, হবে না, ওটা কিন্তু টোটালি আলাদা জিনিস, টোটালি মানে, কিন্তু ওই বেস করে তৈরি হয়েছে, বেসটা ওটাই, কিন্তু হুম, দুটো আলাদা জিনিস এরকমই। কে একদম। কতটা ছাড়। আমাদের বোধহয় সময় হতে চললো 9টা 15। হম। তো 1 ঘন্টা দামেদা আর 15 কিছু? মিনিট হ্যাঁ। হুম। দ- 1 ঘন্টা 15 মিনিট দয়ানন্দ হলো, মানে তো কথা কবিতা বললে বলি। তো শেষ হয় না। আমার তো ইচ্ছে ছিল দয়ানন্দের কাছে একটা কবিতা শোনার, মানে স্বরচিত কবিতা হ্যাঁ, একটা পাঠ। দয়ামেদার একটা কবিতা হোক। হ্যাঁ, দয়ামেদার আর একটা বিষয় বলা যাক, কবি মানে কথা প্রসঙ্গে যেটা উঠলো, যখন বলছিল আমি ভাবলাম তখনই বলবো, তাও বলি যে দীপও জানে যে দয়ামেদার আর একটা নতুন বই, বই বের হচ্ছে। কবিতা, 50 পেটি কবিতা তোমার 7 বছরের জমা। বল, তুই বল বল বইটা নিয়ে বল। তো দয়ানন্দের কবিতা বেরোচ্ছে, এবং যারা দয়ানন্দের যে ওয়ার্ল্ড ফেসবুকে পোস্ট আছে, ফেসবুকে পোস্ট চলছে, সেই সব পোস্ট দেখলে সবাই বুঝতে পারবে কবিতা মানে কোথায় পাওয়া যাবে কি না পাওয়া যাবে। এছাড়া সবাই ডাইরেক্টলি দয়ানন্দের সাথেও কন্ট্যাক্ট করে বইটা কালেক্ট করতে পারেন, প্রি বুকিং চলছে। সবাই প্রি বুকিং করুন, এবং আশা করি মানে দয়ানন্দের যে ভিতরে আছে, যতটুকু আছে সবকিছু উজাড় করে সেই বইটি লিখেছেন। সবাই উনি যেটা বললেন, এতক্ষণ যারা শুনছেন তারা বুঝতে পারবেন যে মানে ওনার সাহিত্য চর্চার লেভেলটা কতটা উপরে। আমরা, আমার মতো মানুষ তার কাছে যায় না, উনি যে লেভেলে পড়াশোনা করেন। ঠিক আছে। তো উম, কারণ যে দুজন আছে, সৌরভ সিনেমা সিনেমা হিসেবে সিনেমার জগতে সৌরভ সেই লেভেল আছে, সাহিত্য জগতে দয়ামেদা সেই লেভেল আছে। কারণ আমি দুজনকে সৌরভকে জানি ভালোভাবে, দয়ামেদার সবকিছু আমি ফলো করি ইদানিং। তো দয়ামেদার একটা বই বেরোচ্ছে, কবিতার বই, কবিতার বইটার নাম হচ্ছে তোমার শহরে আমার কবিতা পাঠ। যারা সংগ্রহ করতে চান তারা দয়ামেদার ফেসবুক পোস্টে গিয়ে ওখানে ফোন নাম্বার দেওয়া আছে। আর তাছাড়া দয়ামেদার সাথে ডাইরেক্টলি মেসেজ করে যোগাযোগ করতে পারেন, প্রি বুকিং চলছে, আপনারা প্রি বুকিং করুন। আশা করি ভালো লাগবে হুম। বইটা। এছাড়া আমি দয়ামেদার অনেক বইটা পড়েছি দয়ামেদার, বিশেষ করে আমি ফেসবুকে পড়েছি, আর দয়ামেদার আমি দুটো ছোট ছোট বই পড়েছি। একটা মানে অন্ধকারের জামা সেটা যেটা, আমার পড়ার সুযোগ হয়েছে। ওর তো আমার নামও লেখার ধরনটা আর আমার ফেসবুক পোস্ট আমি দেখেছি, আমার লেখার স্টাইলটা, তোমার শব্দচয়ন বোঝানোর, যেটা আমার অনেক কথা বলতে চাই কিন্তু আমি শব্দ তো মানে খুঁজে পাই না। এখানে সৌমিত্রী রয় একটা প্রশ্ন করেছে যে অডিওতে বলার ধরন কিন্তু পূরক হতে পারে। হ্যাঁ, হতে পারে, সেটা ঠিক। মানে আমি বলছি যে যে অডিও শ্রুতি নাটক, যেমন শ্রুতি নাটকটা আলাদা কিন্তু, কারণ ওটা কথার মধ্যে দিয়ে চালাতে হয়, কিন্তু অডিও বুকটা হচ্ছে পুরোপুরি বইয়ে যা লেখা থাকে তাই তো পাঠ করে না। শুধু ইমোশনটা ম্যাটার করে, কারণ একটা কান্না হ্যাঁ, সিনের জায়গায় যদি নর্মাল করে দেয় সেটা কিন্তু হবে না। তার জন্য সানডে সাসপেন্স একটা হিট, আমি আর সেটাই বাকিগুলো হিট। বলছি। হুম। আমি বলছি না ওটা আর্ট না অবশ্যই, কিন্তু আমি বলছি যে ওটা বই না পড়ে, ওটা দেখলে বই পড়া হয় কিন্তু সিনেমা দেখলে বইটা পড়া হয় না, এইটা বক্তব্যটা আমার এইটা। না, অডিও তবে একটা স্টোরি কথা, শুনলে বইটা। আমাদের মাথায় রাখতে হবে যে তোমার শুনে আমরা যেটা কল্পনা করতে পারি আর চোখে দেখলে কল্পনাটা আলাদা হয়। হুম, মানে কান থেকে যখন কিছু শুনি, আমাদের হুম। ব্রেনে যে ছবি ভাসে, আর চোখ দিয়ে যখন আমরা অক্ষর দেখি তখন যে ছবি ভাসে, দুটোর স্পিড লেভেলটা, ফ্রিকোয়েন্সি লেভেলটা আলাদা হওয়ার জন্য দুটোর অনুভবটাই আলাদা। মানে তুমি না, হ্যাঁ, শুনে সেই আলাদা হয় অনুভূতিটা কিন্তু, পাবে না। তোমাকে আমি বলছি যে অতটা কি আলাদা যতটা সিনেমা আর বই যতটা না না আলাদা না ততটা কি না, আলাদা অডিও বুক? অতটা না। তা নয়, মানে মাধ্যম চেঞ্জ হওয়া মানেই অনুভূতি চেঞ্জ হবে, কিন্তু কতটা হবে হ্যাঁ, সেটা তো মাধ্যমের উপর ডিপেন্ড করে। সিনেমা তো হ্যাঁ, আমার অডিও। ভিজুয়ালি করে দিল, মানে আমার কল্পনা তো কল্পনা করতে হচ্ছে না, আমি একটা জিনিস দেখছি। অডিও অনেক দ্রুত চলে, তো যখনই দ্রুত চলছে তোমার কল্পনা করার সেই সময়টা তুমি পাচ্ছ না। যখন তুমি পড়ছো, চোখ দিয়ে পড়ছো, তখন কল্পনা করার সময় বেশি থাকে। তাছাড়াও কান কান যেভাবে, কানের যে মানে সাউন্ড ব্রেন যেভাবে রিড করে, আর চোখের দৃশ্য যেভাবে ব্রেন রিড করে, দুটো আলাদা। কিন্তু ফলত দুটোর আমার অনুভূতি আরেকটা আর একটা ব্যাপার আছে, বই পড়লে আমরা যেভাবে মানে বইটাকে যেভাবে কিস্তিতে পড়ি, বইটাকে যে ইনস্টলমেন্টে যে পড়ি, মানে প্রথমে 1 ঘন্টা, তারপর পরের দিন পড়লাম, হ্যাঁ, তারপর আধ ঘন্টা পর পড়লাম। আমি যখন কিছু পড়ার পর আমি যখন চিন্তায় পড়ে যাই, তখন ওইটা নিয়ে টিউশনে যাচ্ছি তখনও ভাবছি লেখাটা নিয়ে। এইটা কিন্তু পড়ার ক্ষেত্রে হয়। পড়ার কোনো বিকল্প নাই সৌরভ। হ্যাঁ, হ্যাঁ, সেটা একদমই একদমই। সেই জন্য তো বিকল্প হওয়া উচিত না, সিনেমাটাকে সিনেমার মতো দেখতে হবে, বইয়ের বিকল্প ভাবা কিন্তু চলবে আমাদের আমাদের লাইফটা মনে হচ্ছে অনেক দীর্ঘায়িত হচ্ছে। আমি একটা কবিতা না। পড়ছি আর লাইফটা শেষ করে হ্যাঁ, দেওয়া হ্যাঁ, যাক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো। ওই, হ্যাঁ, ডিসকাস হতে আজকের যে যায়। আমাদের যে আলোচনা হলো, আশা করি দর্শকদের কিছু প্রশ্ন থাকলে সেখানে লিখবেন, আমরা হয়তো ওখানে গিয়েও কিছু বলতে পারি।
আর আজকে যে আলোচনা হলো মূলত যে শিল্পের উত্তরণ বিষয়ক, অনেক প্রশ্নই থেকে যায়, শিল্প নিয়ে আলোচনা করে তো একদিনে শেষ হয় না। সেই প্রশ্নগুলো থেকে গেল, কখনো যদি আবার আসি তো সেগুলো নিয়ে আরো কথা বলবো। আর যে কবিতাটা আমরা আমি এখন পড়ছি দমদার একটা কবিতা শুনবো আমরা এখন হ্যাঁ, সবাই, সেই কবিতাটা পড়ছি, যদি কবিতার হুম, মধ্যে সেই বিষয়টাই আছে, হয়তো কিছুটা হুম, আছে, আভাসও থাকবে। আমি কোথাও যাব না সখী, কবিতাটার নাম। হুজুগের বিপরীতে থাকার হুজুগে এসেছে তারা, কিছুক্ষণ থাকবে, তারপর ভেসে যাবে। অতিথি নারায়ণ, জল দাও, আহার দাও, ক্ষণিক শয়নের বিছানা আনো। পীড়িতে সত্য আছে, বিপ্রতীপ নেই। প্রেমিক সংস্কার মুক্ত হয় প্রথম, যেন প্রেমিকা অন্যের বাসরে যায়। কল্পনার ভিতরে সে দেখে সমস্ত বাধার পর্দা একে একে খসে যাচ্ছে। সম্পূর্ণ উন্মুক্ত হলে কেটে যায় অভ্যাসের ভয়। অপর প্রান্তে প্রত্যেক মুহূর্তে কারো জন্ম হয়। কে সে? চরিত্রের ভিন্ন দিকে যে চরিত্র গড়ে ওঠে, তার মাঝামাঝি পথ গেছে কোন সন্ধানে। আমি কোথাও যাব না সখী, যেখানে বসে আছি সেখানেই থাকবো। তোমার হাতের জল চাই না, আহার চাই না, শয়নের লোভ দেখাও কেন আমাকে। জলের সংস্কারে মাছ জন্ম নেয়, আকাশের সংস্কারে পাখি। যুগের সংস্কার মুছে যাওয়ার পরে এখানে এসেছি আমি। ধন্যবাদ সকলকে। বাহ, দারুণ, অপূর্ব লিখেছো দমদা, সত্যি ভালো লাগলো। এটা এটা কি তুমি আমি ফেসবুকে পোস্ট করনি তো? হ্যালো, হ্যালো। হ্যালো, দমেদা কি নেট চলে যাচ্ছে? আচ্ছা, একজনের একটা কমেন্ট আছে, একটু পড়ে নিচ্ছি। গল্পে উপন্যাসের চরিত্রগুলোকে পাঠক নিজের মূল্যবোধের ভিত্তিতে কল্পনা করে নেয়। তাই লেখক ও পাঠকের সংঘাত সমন্বয়ে একটা দ্বন্দ্ব এই কারণেই দেখা দেয়। সিনেমায় কল্পনার সেই জায়গাটুকু নেই। হুম, কিন্তু আমার যাই তো হোক, নেটওয়ার্ক ছিল। এটা অনেকেই বলে কিন্তু যে সিনেমায় সেই কল্পনার জায়গাটুকু নেই, কিন্তু সিনেমায় যা দেখানো হয়, অনেক মানে ভালো সিনেমা দেখতে গেলে এটা বোঝা যাবে যে আমি, যেহেতু সিনেমা সিনেমা একটা অনেক বড় মার্কেটিং মাধ্যম, তো বই টপিকটা অনেক মানে লম্বা। কবিতার যার বই থেকে মধ্যে আউট হয়ে গেছে, আমাদের কেটে গেছে। কেটে গেছে। তো আজকের অনুষ্ঠান তাহলে এইখানে শেষ করা যাক। 1 ঘন্টা 22 মিনিট। যারা সঙ্গে ছিলেন হুম, শুরু থেকে, হ্যাঁ, তাদের মূল্যবান সময় এই আমাদেরকে প্রশ্নের দেওয়ার জন্য উত্তরটা আমরা আমাদের পরে দিয়ে দেবো। আবার অন্যদিন হুম, বসবো। আবার 1.5 ঘন্টা হুম, এরকম আলোচনা হবে। আপনার সাথে থাকুন। ধন্যবাদ। আর সবাই দয়ামেদার বইয়ের হুম, জন্য ওনার পোস্ট গুলো ফলো করবেন। ওনার লিঙ্ক এখানে পেয়ে যাবেন। হুম, ধন্যবাদ। নমস্কার। নমস্কার।